ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছো। আমি প্রথমেই এলিট অ্যাপের আপার প্রাইমারি ক্লাসে প্রত্যেকেই স্বাগত জানাই। তোমরা যারা এলিট অ্যাপ ডাউনলোড করেছো তারা প্রত্যেকেই অবগত যে এলিট অ্যাপের মাধ্যমে আপার প্রাইমারি যে ক্লাস সে ক্লাস শুরু হয়েছে। আমি এর আগে যে ইতিহাস সোশ্যাল সায়েন্সের যে ইতিহাস ক্লাসের যে সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ক্লাসে ধাপে ধাপে সিলেবাসকে ভিত্তি করেই পরবর্তী ক্লাসগুলো আমরা আলোচনা করব। তো সেই হিসেবে আজকে আপার প্রাইমারি যে ইতিহাস তার প্রথম ক্লাস আমরা আলোচনা করতে চলেছি। অর্থাৎ প্রথম ক্লাস যে সিলেবাসের টপিক অনুসারে যেটা প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে কখন, কোথায় এবং কিভাবে। অর্থাৎ এর মাধ্যমে কোন কোন বিষয়গুলো আলোচনা করা হবে সেটা সিলেবাস আলোচনার সময়ে সেটা বিস্তারিত আলোচনা করা হয়েছিল। কোন কোন বিষয়গুলো রয়েছে, অর্থাৎ কখন, কোথায় এবং কিভাবে এর যে নাম রাখা হয়েছে। তো এর মাধ্যমে যে বিষয়গুলো আলোচনা করতে হবে বা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ইতিহাসের যে প্রারম্ভিক ধারণা। অর্থাৎ এখানে যে ইতিহাস কি, কোথা থেকে ইতিহাস শব্দটা এসেছে, ইতিহাসকে জানার জন্য কোন কোন উপাদানগুলো প্রয়োজন, এই উপাদানের ভিত্তিতে ইতিহাসের যে যুগ বিভাজন, এই সমস্ত কিছু আলোচনা করা হবে এই অধ্যায় এবং এর পরবর্তী যে অধ্যায় যেটা হচ্ছে প্রারম্ভিক যে সমাজ তাকে কেন্দ্র করে। অর্থাৎ এই দুটো অধ্যায়কে কেন্দ্র করে এই বিষয়গুলো আলোচনা করা হবে। তো আজকের যে ক্লাসে যে বিষয়গুলো আমরা জানবো সেই বিষয়গুলোর মধ্যে হচ্ছে ইতিহাস কি, ইতিহাস সম্পর্কে একটা ধারণা এবং ইতিহাসকে জানার জন্য কোন কোন উপাদান প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো যে নামটা দেখো, দেখে বুঝতে পারছো যে কখন, কোথায় এবং কিভাবে। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইতিহাস সম্পর্কে জানতে গেলে বা ইতিহাস বিষয় নিয়ে চর্চা করতে গেলে এই কোশ্চেনগুলো জাগবে। কোথায় ঘটেছিল ঘটনাটা, কখন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো কিন্তু জাগ্রত হবে, আসবেই। এটি স্বাভাবিক, যখন তুমি ইতিহাস ঘাঁটবে এই ধরনের প্রশ্নগুলো আসবে। তো সেই কারণে তো যে প্রথমেই ইতিহাসের ধারণা হিসাবে এটা রাখা হয়েছে। তাহলে দেখো যে ইতিহাসের ধারণা, সেই ইতিহাসের ধারণা আমাদের প্রত্যেকের কাছেই অলরেডি রয়েছে। তার কারণ ইতিহাস এমন একটা বিষয় যে বিষয়টা আমরা যে ছোটবেলা থেকে ইতিহাস পড়ে আসছি বলা যেতে পারে। 5, 10, 11, 12 যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট তারা তো পড়েই যাচ্ছে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যারা বসছে তারা তো ইতিহাস পড়ছি। তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি যে ইতিহাস যে বিষয়, যে ইতিহাসটা কি, এই ধরনের ধারণাটা প্রত্যেকের কাছেই আছে। যদি ইতিহাস কি জিজ্ঞাসা করা হয় তো প্রত্যেকেই বলতে পারবে যে ইতিহাস মানে হচ্ছে অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনা বা অতীতে ঘটে যাওয়া রাজরাজাদের কাহিনী বা মানব সভ্যতার বিবর্তনের কাহিনী। এই ধরনের উত্তরগুলো আসবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তবে দেখো তোমরা কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছ, তো সেই হিসাবে তোমাকে এই যে প্রারম্ভিক ধারণা, ইতিহাসের ধারণা, তার মধ্যে থেকে তোমাকে বেছে বের করতে হবে কোন কোশ্চেনগুলো আমাদের পরীক্ষাতে আসবে। ইতিহাসের ধারণা মানে যে অনেক কিছু এখানে আসতে পারে, অনেক কিছু ধারণা। এই যে কখন, কোথায়, কিভাবে যে তোমাদের প্রথম টপিক রেখেছে, এখানে মন করলে অনেক জায়গা থেকে কোশ্চেন দিতে পারে। তো সেই হিসাবে দেখো যে আমাদেরকে জানতে হবে যে কোন কোন জায়গাগুলো থেকে কোশ্চেন কি ধরনের দিতে পারে সেগুলো। তো সেই হিসাবে দেখো যে ইতিহাসের যে আমরা যে
সংজ্ঞাটা দিলাম যে ইতিহাস কি, সেই হিসাবে যে অতীতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আবে যাবে এই সমস্ত যে ধারণাটা আমাদের কাছে রয়েছে, তবে যেটা জানা নেই সেই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমেই দেখো, যদি হোয়াট ইজ হিস্ট্রি বা ইতিহাস কি, এটা কোশ্চেনটা যদি করা যায়, তাহলে আগে যে হিস্টোরি কথাটা কোথা থেকে এসেছে সেটা কিন্তু জানতে হবে। তাহলে ইতিহাস শব্দটি এসেছে দেখো ইংরেজি শব্দ হিস্টোরি, হিস্টোরি থেকে ইতিহাস যে শব্দটা এসেছে। তো আবার এই হিস্ট্রি শব্দটি দুটি শব্দ, একটি হচ্ছে ল্যাটিন শব্দ হিস্টোর, আরেকটি হচ্ছে গ্রিক শব্দ সেটা হচ্ছে হিস্টোরিয়া। তাহলে ল্যাটিন শব্দ হিস্টোর কথার অর্থ হচ্ছে জ্ঞান, নলেজ, আর হিস্টোরিয়া কথার অর্থ হচ্ছে কি, যেটা হচ্ছে যে সত্যকে অনুসন্ধান করা, সত্যকে অনুসন্ধান করা। তাহলে এই দুটোর যদি সংমিশ্রণ, এই দুটোর যদি একেবারে যদি সংমিশ্রণ ঘটানো হয় যে হিস্টোরিয়া এবং হিস্টোর, তাহলে কি অর্থটা দাঁড়াচ্ছে, যে সত্যের অনুসন্ধান করতে গিয়ে যে জ্ঞানটা আমরা অর্জন করছি সেটা হচ্ছে ইতিহাস। অর্থাৎ ইতিহাস মানে শুধুমাত্র যে গল্প কাহিনী, অতীতে ঘটে যাওয়া যে ঘটনা, যে রূপকথার কাহিনী, যে কাল্পনিক কাহিনী, যে ওখানে পক্ষীরাজ ঘোড়া ছিল, এই ধরনের যে কাহিনী, ওই ধরনের কাহিনী কিন্তু ইতিহাস নয়। গল্প কাহিনী মানে ইতিহাস নয়। ইতিহাস মানে হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই সত্যতা থাকতে হবে। অতীতে ঘটছে ঠিক আছে ঘটনা, অতীতে ঘটে যাওয়ার যে ঘটনা যেটা, তার কিন্তু সত্যতা থাকবে অবশ্যই। সত্যতা যদি না থাকে তাহলে সেটা কিন্তু ইতিহাসের পর্যায়ে আসবে না। তো সেই কারণে দেখো যে বলছে হিস্টোরিয়া এবং হিস্টোর, হিস্টোরিয়া এবং হিস্টোরের সংমিশ্রণ সেটা হচ্ছে ইতিহাস। তাহলে অতীতে ঘটে যাওয়া মানব সভ্যতার যে বিবর্তনের যে কাহিনী, যেটা যার মাধ্যমে সত্যতা রয়েছে, সেটা হচ্ছে ইতিহাস। বুঝে গেল? এবার অন্যভাবে যদি বাংলা যে ইতিহাস, যদি বাংলা ইতিহাস এই অর্থ যদি আমরা জানতে যাই, তাহলে দেখো যে বাংলার যে ইতিহাস শব্দটি ইতিহ, ইতিহ, ইতিহ সংস্কৃত যে তৎসম যে শব্দ সেখান থেকে এসেছে। এটাও কিন্তু কোশ্চেন কিন্তু অনেক সময় আসে যে ইতিহ শব্দটি কোন শব্দ থেকে এসেছে। সংস্কৃত যে তৎসম শব্দ সেখান থেকে এসেছে। ইতিহ কথার অর্থ কি? ইতিহ কথার অর্থ হচ্ছে ঐতিহ্য, ঐতিহ্য। তাহলে ঐতিহ্য মানে হচ্ছে অতীতে ঘটে যাওয়া যে একটা ঘটনা যার হচ্ছে সত্যতা রয়েছে, ঠিক আছে? ঐতিহ্য, তো ইতিহ কথার অর্থ হচ্ছে ঐতিহ্য। তাহলে কি যে ইতিহাস কথাটাকে যদি আমরা রূপতাত্ত্বিক ভাবে ভেঙে, তাহলে কি হবে? ইতিহ প্লাস অস প্লাস অ, তাহলে রূপতাত্ত্বিকগত ভাবে এটা ব্যাখ্যাটা করা হলো। তাহলে এখানেও দাঁড়াচ্ছে কি, যে অর্থটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে অতীতে যে ঘটে যাওয়া যে মানব সভ্যতার যে বিবর্তনের কাহিনী, যার মাধ্যমে যে সত্যতা যাচাই করা হয়ে থাকে, সেটাই হচ্ছে ইতিহাস। তাহলে দেখো যে আমরা যে ইতিহাসের যে সংজ্ঞাটা জানলাম, যে আমরা আমাদের যে পূর্বের অভিজ্ঞতা এবং আজকের যে আলোচনা, তার মাধ্যমে মোটামুটি ভাবে এই ধারণাটা আমাদের মধ্যে এলো যে ইতিহাস হচ্ছে সেটাই যে অতীতে ঘটে যাচ্ছে যে ঘটনাটা, যার মধ্যে সত্যতা রয়েছে। সব ঘটনাই কিন্তু সত্য নয়। অর্থাৎ যে দিল্লিতে দেখো যে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল, তো এটার সত্যতা নিশ্চয়ই রয়েছে বলে আমরা ইতিহাসের পাতায় সেই সুলতানি সাম্রাজ্যকে রেখেছি, তাই তো? তার কাহিনী আমরা পড়ছি, সত্যতা রয়েছে। তাদের যে তারা সেখানে যে শাসন করেছিল তার প্রমাণ রয়েছে। তাহলে প্রমাণ ছাড়া কিন্তু ইতিহাস কখনো হতে পারে না। ইতিহাস নিছক যে গল্প কাহিনী সেটা কিন্তু নয়। তো তবে দেখো যে ইতিহাসের যে সংজ্ঞা, এই সংজ্ঞা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। বিভিন্ন ঐতিহাসিক তাদের মতো করে যে ইতিহাসের সংজ্ঞা সেটা ব্যক্ত করেছেন। তবে একটা জিনিস মনে রাখো, যে ইতিহাসের যে সংজ্ঞা কোন ঐতিহাসিক কি বলেছে সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বিগত বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। সেই কারণে যে আমি কিছু বিখ্যাত ঐতিহাসিক
বা গবেষক যারা হচ্ছে তাদের মূল্যবান বক্তব্য যে ইতিহাস কি সে প্রসঙ্গে রেখেছেন, তো সেই বিষয়গুলোকে রেখেছি এবং সেগুলো আলোচনা করব এবং তোমাদেরকে সেটা মনে রাখতে হবে অবশ্যই। তো সেখানে দাও প্রথমেই যেটা রাখা হয়েছে, যার নাম তোমরা প্রত্যেকে জানো, হেরোডোটাস, যাকে ইতিহাসের জনক বলা হয়। তো ইতিহাসের জনক হেরোডোটাস বলেছেন ইতিহাস হলো দর্শনের একটি শাখা। অবশ্যই সেটা খাতায় নোট করে নাও যে হেরোডোটাস ইতিহাস হলো দর্শনের একটি শাখা। তাহলে সংজ্ঞা প্রসঙ্গে এটা বলেছে দর্শনেরই একটা শাখা। দর্শন সাবজেক্টটা যে গুরুত্ব আমরা প্রত্যেকে জানি, তো সেই দিকে আমরা এখন যাচ্ছি না। শুধুমাত্র মনে রাখো যে ইতিহাসের জনক হেরোডোটাস ইতিহাস হলো দর্শনের একটি শাখা এই মন্তব্যটি করেছিলেন। এরপরে আমরা দেখব, দেখো এরপরে যেটা রয়েছে যে গ্রিক দার্শনিক, আর এক গ্রিক দার্শনিক ডায়োনিয়াসের মতে ইতিহাস হলো অনুসন্ধান ও গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান। তাহলে ইতিহাস বলছে কি? ইতিহাস বলছে অনুসন্ধান, সবসময় অনুসন্ধান করে, কোনো কিছু খোঁজে। কোনো কিছু বলতে খোঁজে বলতে কি খোঁজে? সত্যতা, সবসময় যে ট্রু অর্থাৎ সত্যকে খোঁজার চেষ্টা করে, আর সেটাকে আরো গভীরভাবে খোঁজার চেষ্টা করে। ঠিক আছে, যখন একটা প্রমাণ পেয়ে গেল, তো সেই জায়গাতে আরো কিছু আছে কিনা আরো কিন্তু সেই জায়গাতে খোঁজ খবর চালাচ্ছে, রিসার্চ চালাচ্ছে কি যে হ্যাঁ এই জায়গাতে এই জিনিসটা পাওয়া গেছে, তো তাহলে কি আরো কিছু থাকতে পারে। যেমন হরপ্পা সভ্যতা, সেই হরপ্পা সভ্যতার যে খনন কার্য কবে থেকে শুরু হয়েছে, এখনো কিন্তু তার কিন্তু খনন কার্য চলেই যাচ্ছে। তার কারণ প্রতিনিয়ত কোনো না কোনো কিছু একটা তথ্য পাওয়া যাচ্ছে, তাই কিনা? তো সেই হিসাবে দেখো যে ইতিহাস, তো এই ডায়োনিয়াস তিনি বলছে কি যে গভীর অনুসন্ধান করে এবং আরো গভীরভাবে অনুসন্ধান করে, সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাসের কাজই হচ্ছে অনুসন্ধান করে সত্যতা যাচাই করা। এরপরে দেখো যার নামটি রাখা হয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক বিউরি, জে বি বিউরি। তার মতে হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। বলছে ইতিহাস হচ্ছে বিজ্ঞান, তার অধিকও নয় এবং তার কমও নয়। অর্থাৎ এই যে উক্তিটি বলেছেন যিনি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বা উক্তি। সেই কারণেই এই উক্তিটা যে বিউরি, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর, এই উক্তিটি বিভিন্ন পরীক্ষাতে পড়েছে, বিগত পরীক্ষাতে। সেই কারণেই আমি যে কিছু ঐতিহাসিক এবং গবেষক তাদের যে উক্তিগুলো এখানে রাখার চেষ্টা করেছি। তো বিউরির এই উক্তিটি অনেকবার পড়েছে বা ইএইচ কার্ড থেকেও অনেকবার পড়েছে, অনেক পরীক্ষাতে পড়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে এসেছে, বিগত পরীক্ষাতে বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলোতে, সেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবেই এগোতে হবে। ঠিক আছে, তো আমি যে ইতিহাসের যে সংজ্ঞা প্রসঙ্গে যে সমস্ত বিখ্যাত ঐতিহাসিক এবং গবেষক তাদের যে সংজ্ঞাগুলো রেখেছি, এখান থেকেই অনেক পরীক্ষাতে এসেছে। তো সেই হিসাবে তোমরা এটা মনে রাখার চেষ্টা করো। আর বিউরি তো খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতেই এটা আসে, বিভিন্ন যে যেমন স্কুলের পরীক্ষাগুলোতে যেমন আসে, তেমন হচ্ছে চাকরির পরীক্ষাগুলোতে আসে, বিভিন্ন পরীক্ষাতে আসে। সেই কারণে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এটা ভালোভাবে মনে রাখো। তাহলে বিউরি কি বলছে যে হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস অ্যান্ড নো মোর। ওকে, চলো এরপরে দেখো যে ঐতিহাসিক ইএইচ কার, তার হোয়াট ইজ হিস্টোরি অর্থাৎ হিস্টোগ্রাফি নিয়ে যদি গভীরভাবে যিনি চর্চা করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি হলেন এই ইএইচ কার। তার যে বিখ্যাত গ্রন্থ হোয়াট ইজ হিস্টোরি, একটা গ্রন্থ যে ইতিহাসের সংজ্ঞার উপরেই গ্রন্থটা বেরিয়েছে। যদি তোমাদের কাছে যদি কারো থাকে সে গ্রন্থটা, দেখবে যে সাদা মলাটের যে গ্রন্থ, সেখানে ইতিহাসের সংজ্ঞা প্রসঙ্গেই বলা হয়েছে। খুব সুন্দর একটা বই, যদি বেশি যদি জানার ইচ্ছে থাকে তো সেটা কিনতে পারো হিস্টোগ্রাফি সম্পর্কে। তো ইএইচ কার তিনি কি বলছেন যে ইতিহাস হলো ঐতিহাসিক তথ্যের
অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া প্রতিক্রিয়া। ঐতিহাসিক, তাহলে ঐতিহাসিক যে তথ্যগুলো যে কালেকশন করা হয় তার হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, এবং তার সঙ্গে বলছে কি বর্তমান এবং অতীতের অন্তহীন সংলাপই হলো ইতিহাস। তাহলে ইতিহাস শুধুমাত্র যে অতীতে ঘটে যাওয়া যে রাজরাজা বা মহান কোনো ব্যক্তি বা রাজার যে গল্প কাহিনী সেটা নয়, তার সঙ্গে বর্তমানের একটা রিলেশন রয়েছে, সম্পর্ক রয়েছে, অর্থাৎ অতীতের ঘটনার সঙ্গে বর্তমানের ঘটনা একটা সম্পর্ক রয়েছে, যার মাধ্যমে যে সভ্যতা এগিয়ে চলছে। তাহলে অতীতে যে হরপ্পা সভ্যতা, যেটা হচ্ছে উন্নত মানের একটা নগর সভ্যতা ছিল, সেই সভ্যতার এতটাই উন্নত ছিল, তার যে মানে শহর পরিকল্পনা এতটাই উন্নত ছিল যে বর্তমান যে শহরগুলোর সঙ্গে তার তুলনা করা হয়ে থাকে। বুঝতে পারছো? তার মানে কি এখানে বোঝা যাচ্ছে যে এইচ কার যেটা বোঝাতে চাইছেন যে অতীতের সঙ্গে বর্তমানের একটা গভীর একটা সম্পর্ক রয়েছে। তো শুধুমাত্র যে ইতিহাস মানে যে অতীতে ঘটে যাওয়া যে গল্প কাহিনী সেটা নয়, সেটা এইচ কার সেটা কিন্তু ভালোভাবেই সেটা বুঝতে পেরেছিলেন, এবং তার যে এই সংজ্ঞার মাধ্যমে বহিঃপ্রকাশ তিনি ঘটাচ্ছেন। ওকে, চলো পরবর্তী দেখি। এরপরে যে সংজ্ঞা সেটা হচ্ছে টমাস কার্লাইল। তার মধ্যে কি তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী। ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী। তাহলে এই সংজ্ঞাটা একটু মনে হচ্ছে আগের সংজ্ঞাগুলোর থেকে একটু হচ্ছে অন্য ধরনের, তাই কি না? তিনি শুধুমাত্র মহান ব্যক্তিদের কাহিনীর কথা বলছে, সেটা হচ্ছে ইতিহাস। কিন্তু ইতিহাস কি শুধুমাত্র মহান ব্যক্তিদের নিয়ে আলোচনা করে? অন্য কোনো মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর ব্যক্তিদের নিয়ে আলোচনা করে না? সেটা তো করে। তাহলে এই কার্লাইল যে বক্তব্যটা রাখলেন যে মহান ব্যক্তিদের কাহিনী, এটাকে একেবারে কিন্তু গ্রহণযোগ্য নয়। তবে কি আমরা গ্রহণ করব, তার কারণ আমাদের আপার প্রাইমারি পরীক্ষার জন্য এটা আমাদেরকে মনে রাখতেই হবে। ঠিক আছে, সেটা তুমি যেভাবে রাখো না কেন, তার মতামতটা ঠিক নয় হিসাবে তুমি মনে রাখতে পারো, কিন্তু তোমাকে মনে রাখতেই হবে। তার কারণ তিনি হচ্ছে একজন মহান ঐতিহাসিক গবেষক। তো সেই হিসাবে তার যে বক্তব্য, তিনি গবেষণার মাধ্যমে যেটা বুঝেছেন যে মহান ব্যক্তিদের কাহিনী, তার দৃষ্টিতে হয়তো মহান ব্যক্তিদেরকে বেশি মহান ব্যক্তিদেরকে নিয়ে বেশি আলোচনা করা হয়, সেই কারণেই এই কথাটা বলেছেন যে ব্যক্তিদের কাহিনী, তাই কি না, মহান ব্যক্তিদের কাহিনী। তো সেটাও মনে রাখতে হবে। আর এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তার কারণ অন্যান্য যে ঐতিহাসিক বা গবেষকদের বক্তব্য থেকে এটা হচ্ছে আলাদা। বোঝা গেল? একটু যখন আলাদা হবে তো সেই বিষয়গুলোকে মনে রাখার চেষ্টাটাও একটু করবে। ওকে, ঐতিহাসিক ট্রাভেলিয়ান তিনি কি বলছেন? তিনি বলছেন যে হিস্টোরি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট। তিনি আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন যে ইতিহাস হচ্ছে সমস্ত সাবজেক্টের জননী বা মা। অর্থাৎ ইতিহাস পড়তেই হবে, যদি কোনো কিছু জানার যদি ইচ্ছে থাকে তাহলে ইতিহাস পড়তে হবে। অন্যান্য সাবজেক্ট না পড়লেও হবে, কিন্তু ইতিহাস পড়তে হবে। অর্থাৎ সমস্ত সাবজেক্টের জননী, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট ইতিহাসের মধ্যেই ঢুকে রয়েছে। সেখানে ভূগোল, পল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান, সেখানে হচ্ছে ম্যাথামেটিক্স, সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। এটাই বলতে চেয়েছে। বিজ্ঞানের যেমন সাবজেক্টগুলো রয়েছে এবং সমাজ বিজ্ঞানের সাবজেক্টগুলো সবকিছু হচ্ছে ইতিহাসের মধ্যে রয়েছে। অর্থাৎ ইতিহাস হচ্ছে অগাধ সমুদ্র, সেখানে জ্ঞানের ভান্ডার, এখানে সবকিছুই রয়েছে। ইতিহাস ব্যতীত জ্ঞান কিন্তু অসম্পূর্ণ থাকবে, সেটাই বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে সমস্ত সাবজেক্টের জননী হচ্ছে কি? সমস্ত সাবজেক্টের জননী হচ্ছে ইতিহাস। তো এটা মনে রাখার চেষ্টা করো, এটাও খুবই ইম্পর্টেন্ট যে ট্রাভেলিয়ান এই কথাটা বলেছে। ওকে, এর পরবর্তীতে দেখো যে ফ্রান্সের অ্যানালস পত্রিকা গোষ্ঠীর ইতিহাসবিদ মার্ক ব্লক অ্যানাল গোষ্ঠী মানে হচ্ছে যারা একেবারে নিম্ন শ্রেণীর যে ইতিহাস, তাদেরকে নিয়ে যারা কাজ করে, যে ইতিহাস হলো প্রকৃতপক্ষে সায়েন্স অফ মেন ইন টাইম। অর্থাৎ দেশকাল ও মানুষের কাহিনী হলো ইতিহাস। অর্থাৎ এই জায়গাতে দেখো দাঁড়িয়ে আগের যে ঐতিহাসিকরা যে বিভিন্ন বক্তব্য
প্রেস করেছিল তার মধ্যে যে মার্ক ব্লক তার কিন্তু এই ইতিহাস প্রসঙ্গে, ইতিহাসের যে সংজ্ঞা প্রসঙ্গে যে মন্তব্য তিনি করেছেন সেটা হচ্ছে সেগুলো থেকে আলাদা। অর্থাৎ তিনি বলছে কি, তিনি বলছে যে দেশ কাল ও মানুষের কাহিনী হলো ইতিহাস। এখানে তিনি ভেদাভেদ আনেননি, এখানে মহান ব্যক্তি বা মধ্যবিত্ত বা নিম্ন শ্রেণীর বা অভিজাত শ্রেণী এই ধরনের কোনো প্রকার ভেদাভেদ রাখেনি। অর্থাৎ দেশকাল, অর্থাৎ দেশের একটা দেশের যে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা এবং দেশের মানুষের যে কাহিনী সমস্ত কিছুই হচ্ছে ইতিহাস, সেগুলো ব্যাখ্যা করে। অর্থাৎ এখানে তিনি কাউকে যে ছোট করে রাখেননি, অর্থাৎ এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে ইতিহাস ব্যাখ্যা করে। অর্থাৎ মার্ক ব্লক তিনি কিন্তু এটা করেছেন। ঠিক আছে, তো দেশকাল ও মানুষের কাহিনী হলো ইতিহাস। ওকে, তো এই সমস্ত যে ঐতিহাসিক এবং গবেষক যারা ইতিহাস প্রসঙ্গে এই মতামতগুলো ব্যক্ত করেছেন, এই মতামতগুলোকে আমাদের মনে রাখতে হবে। তার কারণ পরীক্ষাতে অনেক সময় লাইন তুলে কি যে এই মতামতটি কে বলেছেন, এই ধরনের কোশ্চেন আসে। আমি ক্লাসের শেষে আমরা এই ধরনের প্র্যাকটিস করব এমসিকিউ, যার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের যে লাইন তুলে, ঐতিহাসিক লাইন তুলে কিভাবে কোশ্চেন দেয় এবং সেগুলো সলভ করব। ওকে, পরবর্তীতে আমরা দেখব। এরপরে দেখো যে সমস্ত ঐতিহাসিক এবং গবেষক যাদেরকে নিয়ে আমরা আলোচনা করলাম এবং যাদের বক্তব্যগুলো আমরা দেখলাম, তাদের মধ্যে দেখো যে হেরোডোটাস তিনি সর্বপ্রথম তথ্য নির্ভর এবং বিবরণমূলক ইতিহাস চর্চা শুরু করেছিলেন। তথ্য নির্ভর এবং বিবরণ যে মূলক যে ইতিহাস চর্চা, হেরোডোটাস যে তথ্য নির্ভর যে বিবরণমূলক ব্যাখ্যামূলক যে চর্চা তিনি প্রথম শুরু করেছিলেন। আর সেই জন্য তো তাকে ইতিহাসের জনক বলা হয়, তাকে ইতিহাসের জনক বলা হয়। তাহলে এই কোশ্চেনটা নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরই জানা যে ইতিহাসের জনক কাকে বলা হয়। অন্যান্য ভূগোলের জনক বা রাষ্ট্রবিজ্ঞানের জনক বা দর্শনের জনক অন্য কিছু ভুলে গেলেও ইতিহাসের জনকটা আশা করা যায় প্রত্যেকের মনে আছে, তাই তো? প্রত্যেকেরই মনে আছে যে ইতিহাসের জনক কাকে বলা হয়, সেটা হচ্ছে হেরোডোটাসকে। ওকে, তাহলে হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। তার কারণটা কিন্তু আমরা এখানে জানলাম, কিন্তু তিনি প্রথম যে তথ্য নির্ভর এবং বিবরণমূলক যে ইতিহাস যে চর্চা সেটা তিনি শুরু করেছিলেন। আর এটা শুরু করার জন্যই কিন্তু তাকে যে ইতিহাসের জনক বলা হয়। তাহলে ইতিহাসের জনক কে ছিলেন? এই হেরোডোটাস। হেরোডোটাসকে ইতিহাসের জনক। তাহলে এটা একটা ভালো একটা কোশ্চেন, এই ধরনের কোশ্চেন দিতেই পারে। ঠিক আছে, একদম একটু মনে রাখবে কি যে তোমরা আপার প্রাইমারি টেটের পরীক্ষা দিচ্ছ, তো সেই হিসাবে গভীরের প্রশ্ন খুব কম থাকার কথা। যে দেখবে কি যে বাইরের কোশ্চেনই বেশি থাকবে। বাইরে বলতে কি, যে বইয়ের যেগুলো হচ্ছে কমন কোশ্চেন, যেমন এই কমন একটা কোশ্চেনের কথা বললাম যে হেরোডোটাস, ঠিক আছে, যে ইতিহাসের জনক কাকে বলা হয়, হেরোডোটাস। এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়ার চেষ্টা করবে বেশি। আর এই ধরনের কোশ্চেনগুলো ভুল করলে কিন্তু হবে না। সহজ কোশ্চেন যদি ভুল করো তাহলে অনেক পিছিয়ে যাবে। সহজ কোশ্চেন কিন্তু ভুল করা যাবে না। কঠিন কোশ্চেন যদি পড়ে সেটা সবার ক্ষেত্রে কঠিন হবে, সবাই ভুল করতে পারে, সেটা আইডিয়াতে তুমি ঠিক করতে পারো, ঠিক আছে। কিন্তু সহজ কোশ্চেন যদি ভুল করো সেটা কিন্তু কখনোই পূর্ণ করা যাবে না। সেখানে সহজ কোশ্চেন গুলোকে একদম ভালোভাবে মুখস্থ করতে হবে, সহজ কোশ্চেন গুলোকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। কঠিন গুলোকে যতটা প্র্যাকটিস করবে তার সাথে সাথে কিন্তু সহজ গুলোকে আরো প্র্যাকটিস করতে হবে, তার কারণ সহজ কোশ্চেন ভুল করা যাবে না। ওকে, তাহলে ইতিহাসের জনক তাকে বলা হচ্ছে। এবার দেখো এই প্রসঙ্গে জেনে রাখা দরকার যে ইতিহাসের জনক তো আমরা পেলাম, এবার বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় এটা কিন্তু তোমাদের অজানা। তাহলে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক, নোট করে নাও, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়, সেটা হচ্ছে থুকিডিডিসকে। এবং হচ্ছে তারপরে দেখো বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক এবার পেলাম। এবার হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়। তাহলে আধুনিক ইতিহাস চর্চার জনক যাকে বলা হয় তিনি হচ্ছেন খালদুন। খালদুনকে বলা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার জনক। তাহলে এই ধরনের কোশ্চেনই তো আসবে। হিস্টোগ্রাফি থেকে যদি কোশ্চেন দেয় ইতিহাসের ধারণা থেকে, এই ধরনের কোশ্চেন গুলোই দিবে। ইতিহাসের জনক তাহলে পেলাম হেরোডোটাসকে, বৈজ্ঞানিক ইতিহাসের জনক পেলাম
থুকিডিডিসকে, এবং হচ্ছে আধুনিক ইতিহাসের জনক পেলাম সেটা কাকে, আধুনিক ইতিহাস চর্চার জনক পেলাম সেটা হচ্ছে খালদুনকে। তাহলে তিনটে কোশ্চেন কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমরা প্রত্যেকেই যে ইতিহাসের জনকটা জানতাম, কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমরা কিন্তু জানতাম না। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক এবং আধুনিক ইতিহাস চর্চার জনক। এবার দেখো আরেকটি কোশ্চেন এখানে রাখা হয়েছে, আমি একসঙ্গে সবগুলোকে রাখার চেষ্টা করেছি যাতে একবার দেখা মাত্র সেগুলো তোমাদের মনে থাকে। ওকে, এর মধ্যে দেখো যে আধুনিক ও বিজ্ঞান সম্মত ইতিহাস চর্চার জনক, তাহলে আধুনিক এবং বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক আমরা জানলাম, ঠিক আছে, থুকিডিডিসকে। তারপর আধুনিক ইতিহাস চর্চার জনক কাকে জানলাম, সেটা জানলাম যে ইবন খালদুনকে। তাহলে আধুনিক এবং বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক সেটা হচ্ছে ভন র্যাঙ্কে, লিওপোল্ড ভন র্যাঙ্কে। তিনি হচ্ছে আধুনিক এবং বিজ্ঞানিক ইতিহাস চর্চার জনক। ওকে, তাহলে 4 প্রকার ইতিহাস চর্চার জনক আমরা পেলাম, তাই কিনা? যে প্রথমত যে ইতিহাসের জনক হিসাবে আমরা হেরোডোটাসকে পেলাম, তারপরে আমরা আধুনিক ইতিহাস চর্চার জনক হিসাবে থুকিডিডিসকে পেলাম, তারপরে আমরা যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক হিসাবে থুকিডিডিসকে পেলাম, এবং আধুনিক ইতিহাস চর্চার জনক হিসাবে খালদুনকে পেলাম। আর আধুনিক এবং বিজ্ঞান ইতিহাস চর্চার জনক হিসাবে আমরা লিওপোল্ড ভন র্যাঙ্কেকে পেলাম। এই কোশ্চেনটা নোট করে নাও। চলো পরবর্তীতে আমরা দেখব। এবার দেখো যে ইতিহাস, এতক্ষণ পর্যন্ত আমরা যে হিস্টোগ্রাফি বা ইতিহাসের যে ধারণা নিয়ে আমরা আলোচনা করলাম, তো এই ধারণাগুলো পাওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? আমাদের প্রয়োজন তথ্যের, তাই কিনা? তথ্যের প্রয়োজন। তথ্য হিসেবে দেখো যে আমরা এখন আধুনিক যুগে ইতিহাসে কোনো কিছু জানার প্রয়োজন মনে হলে আমরা মোবাইলে সেটা গুগল ক্রোম সার্চ করে আমরা জেনে নিচ্ছি, বা ল্যাপটপের মাধ্যমে জানতে পারছি, বা বইয়ের মাধ্যমে জানতে পারছি, বা ইতিহাস শিক্ষকের কাছ থেকে আমরা জানতে পারছি। কিন্তু একটা সময় ছিল যখন হচ্ছে ইতিহাস লেখা হয়নি বা ইতিহাসগুলো কোনো গ্রন্থ রচিত হয়নি, তখনকার ইতিহাসগুলো আমরা কিভাবে জানতাম? তখন কিন্তু আমাদেরকে সেই সময়ের যে ইতিহাসের যে উপাদানের উপর কিন্তু আমাদেরকে নির্ভর করতে হতো, অর্থাৎ তথ্যের উপর। অর্থাৎ তথ্য মানে হচ্ছে ইতিহাসের যে উপাদান, অর্থাৎ ইতিহাস জানতে হলে আমাদেরকে ইতিহাসের উপাদানের উপর নির্ভর করতেই হয়। আর এই ইতিহাসের উপাদানের উপর ভিত্তি করে যে ইতিহাসের যুগকে ভাগ করা হয়ে থাকে, তাই কিনা? যেমন ধরো প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ বলতে যে সময়ে কোনো প্রকার লিখিত উপাদান পাওয়া যায়নি, বা যে সময়ে কোনো লিখিত উপাদান লেখা হয়নি, সেটাকে বলছে প্রাগ ঐতিহাসিক যুগ। প্রাগ ঐতিহাসিক যুগ, সেখানে লেখা হয়েছিল কিন্তু সেটাকে অনুসন্ধান করা সম্ভব হয়নি, অর্থাৎ তাকে কিন্তু গবেষণা করে যে কি লেখা রয়েছে সেটাকে কিন্তু সেই তথ্যটাকে আমরা বের করে আনতে পারিনি। আর ঐতিহাসিক যুগ মানে সেই সময় সমস্ত কিছু লেখা হয়েছে এবং সেগুলো কিন্তু জানতে পেরেছি বা পড়তে পারছি, ঠিক আছে? তো এই বিষয়গুলো রয়েছে, সেগুলো হচ্ছে উপাদানের উপর ভিত্তি করে। তবে দেখো উপাদানের উপর ভিত্তি করে যে প্রাগৈতিহাসিক যুগকে, আবার যে পাথরের যে ব্যবহারকে ভিত্তি করে যে ভাগগুলো, যে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এই ভাগগুলো আমরা পরবর্তীতে পারমিক যে সমাজ, যে পরের যে ক্লাসে ইউনিট টপিক 2 বা ইউনিট 2 এ আমরা সেটা আলোচনা করব। তো আজকে যেটা আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা উপাদানটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? উপাদান, তাহলে এই যে ইতিহাসের তথ্য জানার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে উপাদানগুলোকে আমাদেরকে দেখতে হয়, অর্থাৎ উপাদানের উপর নির্ভর করেই আমরা ইতিহাস জানতে পারি। তথ্য বা উপাদানের উপর নির্ভর করে ইতিহাস জানতে পারি। তো তাহলে এই উপাদানকে কয়টি ভাগে ভাগ করা হয় সেটা আগে দেখতে হবে। তো ইতিহাসের যে উপাদানকে আমরা 2টি ভাগে ভাগ করে থাকি, এক হচ্ছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান, আর 2 হচ্ছে সাহিত্যিক উপাদান, ঠিক আছে?
প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান এই দুটি উপাদানকে ভিত্তি করেই আমরা ইতিহাসের বিভিন্ন অজানা কাহিনী আমরা জানতে পারি। অর্থাৎ এর উপর ভিত্তি করেই ইতিহাসের কোন প্রাচীনত্ব নির্মাণ করা হয়ে থাকে। অর্থাৎ কোন স্থাপত্য যদি প্রাচীনত্ব নির্ণয় করতে হয় তাহলে শুধুমাত্র যে সাহিত্যিক উপাদান বা গ্রন্থ পড়েই কিন্তু সেটার অনুমান করা যায় না, তার জন্য প্রয়োজন হয় আবার প্রত্নতাত্ত্বিক উপাদানের। যেমন ধরো কি যে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছিল, সেখানে শুধুমাত্র যে সাহিত্যিক উপাদানের যে সত্যতা যাচাই করে কিন্তু তার যে ফল ঘোষণা করা হয়নি, সেখানে প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ প্রাচীনত্ব নির্মাণের যে পরীক্ষা রেডিও কার্বন যে 40 তার অ্যাপ্লাই এখানে করা হয়েছিল এবং সেখানে খনন কার্য চালিয়ে অনেক কিছু তথ্য সেখান থেকে বের করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে কি যে সেখানে বাবরি মসজিদের জায়গাতে সেখানে আগে রাম মন্দির ছিল অযোধ্যা। ঠিক আছে, তো তাহলে কি যে প্রত্নতাত্ত্বিক উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ। তো বলতে পারা যায় যে সাহিত্যিক উপাদান যেখানে পৌঁছাতে পারে না সেখানে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান সেই সত্যতা যাচাইয়ের জন্য সেখানে পৌঁছায় এবং আমাদের কাছে সত্য যে ঘটনা সেটা উন্মোচন করে থাকে। ওকে, তো এই প্রথমে আমাদেরকে তাহলে প্রত্নতাত্ত্বিক যে উপাদানটা কি সেটা আলাদাভাবে একটু জানতে হবে। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান বলতে যে মাটি খুঁড়ে বা মাটির উপরেও বলতে পারো যে সমস্ত যে তথ্য যার মাধ্যমে যে ইতিহাসের যে সত্যতা যাচাই করা হয়ে থাকে সেটাই হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান বা প্রাচীন যে নথিপত্র বলতে শুধুমাত্র যে মাটি খুঁড়েই সেটা পাওয়া যাবে সেটা নয়, মাটি না খুঁড়েও যেগুলো হচ্ছে স্থাপত্য ভাস্কর্য পাওয়া যায় যার মাধ্যমে যে প্রাচীনত্ব নির্ণয় করা হয়, তো সেগুলো কি, সেগুলো তো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়ছে। ঠিক আছে, অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে কোনো একটা লিখিত উপাদান নয়, প্রত্নতাত্ত্বিক উপাদানটা হচ্ছে কি অলিখিত উপাদান এবং সাহিত্যিক উপাদানটা সেটা হচ্ছে লিখিত উপাদান। তবে দেখো প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপিকে লিখিত বা অলিখিত উপাদানও বলতে পারে, তার কারণ লিপিতে নিশ্চয়ই লেখা হয়েছিল, সেই লিপি আবার উদ্ধার করা সম্ভব হয়েছে বা কোনো কোনো লিপি হচ্ছে উদ্ধার করা সম্ভব হয়নি, তাহলে লিখিত এবং অলিখিত দুটোই। তবে কিন্তু সেই লিপি তাকে খনন করে কিন্তু বের করা হয়, তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে সেটা পড়ছে, সেই হিসাবে কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানে সেটাকে রাখা হয়েছে। তাহলে এটা একটা বিতর্কিত একটা কোশ্চেন দেওয়াই থাকে অনেক সময় পরীক্ষাতে পড়ে যে লিপি এটা সেটা হচ্ছে লিখিত উপাদান না অলিখিত উপাদান বা প্রত্নতাত্ত্বিক না সাহিত্যিক উপাদানের মধ্যে পড়ে, এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো সেটা একটু ক্লিয়ার করে নাও যে লিপিটা লিখিত এবং অলিখিত উভয় উপাদানের মধ্যেই পড়ছে। ঠিক আছে, তো প্রত্নতাত্ত্বিক যে উপাদান, এই প্রত্নতাত্ত্বিক উপাদান অনেকগুলো ভাগে তাকে ভাগ করা হয়ে থাকে। প্রত্নতাত্ত্বিক উপাদান হচ্ছে প্রচুর, আমি আগেই বললাম যে প্রত্নতাত্ত্বিক উপাদান যেই জায়গাতে সত্যতা প্রমাণ করে যেখানে যে সাহিত্যিক উপাদান ব্যর্থ হয়, সাহিত্যিক উপাদান যখন তার পুঁথিগত যে প্রমাণ ব্যর্থ হয়ে যাচ্ছে সেই জায়গাতে কিন্তু প্রত্নতাত্ত্বিক যে উপাদানগুলি সেটা কিন্তু প্রমাণ করে যে হ্যাঁ এই জায়গাতে এই জিনিসটা ছিল, সেটা কিন্তু প্রত্নতাত্ত্বিক উপাদানই প্রমাণ করে থাকে। ওকে, তো এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য কি কি ছিল সেটা দেখব। তো প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে দেখো প্রথমে হচ্ছে লিপি। লিপি মানে হচ্ছে দেখো সেই সময় কিন্তু যে খাতা বা কাগজে কোনো প্রকার কিছু লেখা হতো না। ঠিক আছে, তো সেটা লেখা হতো কোথায়, সেটা হচ্ছে মন্দিরের দেওয়ালে বা কোনো স্তম্ভে বা কোনো প্রকার যে সীমানার এই ধরনের যে লেখাগুলো হতো। ঠিক আছে, কিন্তু কোনো প্রকার কাগজে সেটা লেখা হতো না। তাহলে লিপি বলতে দেখো এখানে বোঝাচ্ছে লিপি হলো মানুষের মুখের কথাকে লিখে রাখার জন্য ব্যবহৃত চিহ্ন। ঠিক আছে, বিভিন্ন চিহ্ন সেখানে ব্যবহার করা হতো এবং প্রতীকের একটি পদ্ধতি, এবং এটি হলো লেখার শিল্প বা পদ্ধতি
যা মুখের ভাবকে রেখার মাধ্যমে আবদ্ধ করে এবং যা থেকে সময়ের সাথে সাথে বিভিন্ন ধরনের শিল্পকলাও বিকশিত হয়েছে। তাহলে দেখো যে এই লিপিতে মানুষের মুখের যে ভঙ্গিটা সেখানে কিন্তু লিপিবদ্ধ করা হয়ে থাকে। সেখানে বলা যেতে পারে যে শুধুমাত্র যে তাদের যে ভাষা বা ছবি বা অন্য কোনো মাধ্যমেও সেখানে কিন্তু সেটা প্রতিস্থাপিত করা হয়ে থাকে। তো দেখো এই লিপির মধ্যে দেখো অনেক লিপির এখানে ছবি দেওয়া হয়েছে। সেই ভাষা এবার অনেকগুলো কি সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে, আবার অনেকগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। যেমন আমরা সিন্ধুলিপি সেই সিন্ধুলিপি সেটা খনন করে সেটাকে বের করা হয়েছে কি যে হ্যাঁ, যে সিন্ধু সভ্যতা সেই সময় তারা কথাবার্তা বলতো, কোনো একটা ভাষাতে কথা বলতো, কিন্তু এই যে লিপিগুলো পাওয়া গেছে, সিন্ধু সভ্যতার যে লিপিগুলো পাওয়া গেছে, সেই লিপিটা যে কোন ভাষাতে লেখা সেটা কিন্তু আজও কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি। এটাই হচ্ছে যে সিন্ধু বা হরপ্পা সভ্যতার এটা একদম ধোঁয়াশার মধ্যে রয়েছে। সেই কারণেই তো যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতার মধ্যে রাখা হয়ে থাকে, বুঝা গেল? সেই কারণে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতার মধ্যে যে সিন্ধু বা হরপ্পা সভ্যতা সেটাকে রাখা হয়ে থাকে। তাহলে এই যে লিপি, এই লিপিগুলো কত ধরনের হতে পারে দেখো। শিলালিপি, স্তম্ভলিপি, আমি একটু আগেই বললাম, গুহালিপি, মন্দির গাত্রে লিপি, তাম্রলিপি, মণি আধার লিপি ইত্যাদি। তাহলে এই ধরনের লিপিগুলো কিন্তু ছিল, বুঝা গেল? অর্থাৎ যে শিলালিপি কোন শিলাতে লেখা হচ্ছে, স্তম্ভলিপি স্তম্ভের মন্দিরের যে স্তম্ভের গায়ে লেখা হচ্ছে, ঠিক আছে? গুহালিপি গুহার দেওয়ালে সেটা লেখা হচ্ছে, সেই রাজার যে কাহিনী সমস্ত কিছু। যেমন আমরা যে দেখতে পাই সমুদ্রগুপ্তের সভাকবি এলাহাবাদ যে প্রশস্তি হরিসেন লিখেছিলেন, সেটা আমরা প্রমাণ হিসাবে আমরা পাই। তারপরে হচ্ছে কি যে খারবেল, কলিঙ্গরাজ খারবেল, তার যে হাতিগুম্পা লিপি, এই সমস্ত কিছুর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি। তাহলে এগুলো কি যে সেই সময়ে রাজরাজাদের যে কাহিনীগুলো সেখানে লেখা হতো, অর্থাৎ লিপি সেটা লেখা হতো, সেটাকে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে রাখছি। আমি একটু আগে যেটা বললাম যে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে লিপিকে রাখা হচ্ছে, তারা মাটি খুঁড়ে সেটাকে বের করা হচ্ছে, তার কারণ সেই রাজার রাজত্বকাল ধ্বংস হওয়ার পর সেগুলো মাটির নিচে চাপা পড়ে গেছে, সেগুলোকে কিন্তু খনন কার্য করে সেগুলো বের করা হচ্ছে। সেই হিসাবে লিপিকে প্রত্নতাত্ত্বিক উপাদান মধ্যে রাখা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে লিখিত, লেখা হয়েছিল। তো দেখো যে এই যে লিপি, যে উৎকীর্ণ বিদ্যাকে মানে লিপি নিয়ে যারা উৎকীর্ণ বিদ্যা মানে লিপিকে উদ্ধার করার যে কার্য, সেটাকে বলা হচ্ছে এপিগ্রাফি, এবং লিপি নিয়ে যারা অধ্যয়ন করছে তারাকে বলা হচ্ছে প্যালিওগ্রাফি। ঠিক আছে? লিপি উৎকীর্ণ বিদ্যা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন, লিপি থেকে কোশ্চেন দিলে এই কোশ্চেন গুলো অনেকবার অনেক পরীক্ষাতে এসেছে। তাহলে এপিগ্রাফি কি বা প্যালিওগ্রাফি কি? তাহলে উৎকীর্ণ যে বিদ্যাকে এপিগ্রাফি বলা হচ্ছে, খনন কার্য করার যে বিদ্যা। আর যারা হচ্ছে অধ্যয়ন, যে একটা লিপি বের করা হয়েছে এবং সেটাকে নিয়ে গবেষণা চলছে, পড়াশোনা চলছে, যেমন হচ্ছে সিন্ধু লিপিকে নিয়ে এখনো পড়াশোনা চলছে, গবেষণা চলছে কি যে এই সিন্ধু লিপিতে কি লেখা রয়েছে, কোন ভাষাতে লেখা রয়েছে, হরপ্পাবাসীরা কোন ভাষা ব্যবহার করত। তো এবার অনুমান ভিত্তিক, অনেকে বলছে সিন্ধি ভাষা হরপ্পা বা সিন্ধু বাসীরা ব্যবহার করত, এটা অনুমান ভিত্তিক। তবে এখনো যে সঠিক যে সত্যতা কি সেটা যাচাই করা এখনো সম্ভব হয়নি। তাহলে এটা হচ্ছে এখান থেকে দুটো জিনিস মনে রাখো, এপিগ্রাফিকটা কি এবং প্যালিওগ্রাফিটা কি, এটা কিন্তু ভালোভাবে মনে রাখো। এছাড়া দেখো যে কলিঙ্গরাজ খারবেল, হাতিগুম্পা লিপি এবং সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেনের যে এলাহাবাদ প্রশস্তি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে? তো সেই সময়ের যে ইতিহাস সেটা আমরা জানতে পারতাম। তো তাহলে এই সমস্ত যে লিপি থেকে বিভিন্ন সময়ের রাজরাজাদের কাহিনী, সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা কিরকম ছিল, সমস্ত কিছু কিন্তু আমরা জানতে পারি। তো লিপির মাধ্যমে রাজ্যের সীমানা কতটা ছিল সেটাও কিন্তু আমরা এই লিপির মাধ্যমে জানতে পারি। ওকে,
এর পরবর্তী দেখো যে মুদ্রা। দেখো যে মুদ্রা, মুদ্রা মানে হচ্ছে টাকা পয়সা, তাই তো, যে টাকা পয়সার মাধ্যমে ব্যবসার যে লেনদেন সমস্ত কিছু হয়ে থাকে, এটা আমরা জানি। তো এই মুদ্রা দেখো যে মুদ্রার মাধ্যমেই প্রাচীন যুগের যে রাজরাজারা তাদের যে ব্যবসা বাণিজ্য এই মুদ্রার মাধ্যমে পরিচালিত করত। সেটা আমরা যে বৈদিক যুগে আমরা দেখেছিলাম যে নিষ্ক এবং মনা নামক যে দুটি মুদ্রা, এবং পরবর্তী সময়ে যে গুপ্ত যুগে বিভিন্ন মুদ্রার আমরা নাম পেয়েছি, চোল যুগের বিভিন্ন মুদ্রার নাম পেয়ে সাতবাহন যুগের, অর্থাৎ সমস্ত যুগেই এই মুদ্রা ছিল। তাহলে এই মুদ্রা যে সব প্রত্যেকটা যুগেই ছিল, প্রত্যেকটা রাজার সময় ছিল, তাহলে এই মুদ্রাই হচ্ছে কি সেই রাজার যে অর্থনৈতিক দিকটা যে কিরকম ছিল সেটা কিন্তু প্রমাণ করে। যেমন মুদ্রা দেখো যে গুপ্ত যুগে যে স্বর্ণ মুদ্রার বিপুল পরিমাণে স্বর্ণ মুদ্রার ব্যবহার ছিল। তাহলে এই থেকে কি প্রমাণ হচ্ছে কি যে সেই সময়ে যে অর্থনৈতিক দিকটা গুপ্ত যুগের রাজাদের তাদের কিন্তু খুব ভালো ছিল। অর্থাৎ সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত এদের সময়ে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এদের সময়ে কি যে আর্থিক যে অবস্থাটা খুব সাচ্ছল্য ছিল, আর বিজ্ঞান সংস্কৃতি সমস্ত দিক থেকে গুপ্ত যুগ এগিয়ে ছিল। এই কারণে গুপ্ত যুগকে স্বর্ণযুগ হিসাবেই বিবেচনা করা হয়ে থাকে ভারতের। বিজ্ঞান, সাহিত্য সমস্ত দিক থেকে গুপ্ত যুগ এগিয়ে ছিল। তাহলে এই মুদ্রা হচ্ছে কি একটি দেশের বা রাজ্যের বা রাজার তার হচ্ছে আর্থিক যে সচ্ছলতা সেই দিকটাকে বিবেচনা করে। তো এই মুদ্রা, বিভিন্ন প্রকার মুদ্রার আমরা নাম পাই এবং সেগুলো দেখব। এই মুদ্রার মাধ্যমে যে রাজার যে গুণাবলী সেটাও কিন্তু আমরা জানতে পারি, অর্থাৎ সেই রাজা কোন ধর্মের সাথে যুক্ত ছিল, সেই রাজার ভালো কি লাগতো সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। যেমন ধরো কি যে সমুদ্রগুপ্ত, তার হচ্ছে বিনা বাদলরত একটা মুদ্রা পাওয়া গেছে। সেখান থেকে কি বোঝা যায় যে সমুদ্রগুপ্ত গান বাজনা ভালোবাসতেন, তিনি নিজেই গান করতেন, ঠিক আছে, বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেন। তার যে মুদ্রার যে ছবি সেগুলো কিন্তু প্রমাণ করে। সে ধরনের অনেক মুদ্রা এখানে আমি রেখেছি, সেগুলো আমরা দেখব, যার মাধ্যমে যে সেই সময়ে রাজরাজাদের যে অবস্থাটা কিরকম ছিল সেটা আমরা জানতে পারি। তো সমুদ্রগুপ্ত এবং স্কন্দগুপ্তের সময় হচ্ছে লক্ষ্মী দেবী এবং কুমারগুপ্তের সময় কার্তিকের মুদ্রা খোদিত মুদ্রা। তাহলে দেখো যে লক্ষ্মী এবং কার্তিক এটা এই দেবতা কাদের? হিন্দুদের। তাহলে গুপ্ত যুগে যে হিন্দু ধর্মের যে প্রাধান্য ছিল এটা দেখেই এই মুদ্রার যে ছবি যে লক্ষ্মী দেবীর এবং কার্তিকের সেটাই প্রমাণ করে যে তারা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। ওকে, তারপরে যে কনিষ্কের যে স্বর্ণ মুদ্রা, কনিষ্কের স্বর্ণ মুদ্রা হচ্ছে বড্ড, অর্থাৎ যে কনিষ্কের সময়ে যে স্বর্ণ মুদ্রার যে প্রচলন ছিল কুষাণ সময়ে, সেটাও কিন্তু প্রমাণ করে যে সেই সময়ে তাদের অবস্থাটা খুব একটা ভালোই ছিল। আর এই কুষাণদের সময় আমরা জানি যে ভারতবর্ষে যে স্বর্ণ মুদ্রার যে প্রচলন যে কুষাণরাই করেছিল, যদিও ইন্দো গ্রিক তারা প্রথম ভারতবর্ষে যে স্বর্ণ মুদ্রার যে প্রবর্তন এটা মনে করা হয়ে থাকে। তবে বিতর্কের অবসান ঘটিয়ে বলা যায় যে কুষাণ রাজ্যের দ্বিতীয় কদফিসেস বা ভীম কদফিসেস তিনি হচ্ছে ভারতবর্ষের প্রথম যে স্বর্ণ মুদ্রা যে প্রচলন ঘটিয়েছিলেন। এই সমস্ত এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর দেখো যে সমুদ্রগুপ্তের যে বিনা বাদলরত মুদ্রা, এই কথাটা তো আমি বললাম। তারপর হচ্ছে কুমারগুপ্তের অপ্রতীক মুদ্রা, পাল রাজাদের নারায়ণী মুদ্রা ও কড়ি, ঠিক আছে, নারায়ণী মুদ্রা এবং কড়ি এগুলো হচ্ছে প্রমাণ করে যে সেই সময়ের যে অর্থনৈতিক অবস্থা। এবং চোল রাজাদের কাসু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাসু কাদের মুদ্রা, চোল রাজাদের মুদ্রা হচ্ছে কাসু। এটা হচ্ছে বিভিন্ন পরীক্ষাতে এসছে, আমি তোমাদের এমসিকিউ যে প্র্যাকটিস সেট সেখানে কোশ্চেনটাও রেখেছি। কাসু কাদের মুদ্রা, তাহলে চোল রাজাদের যে মুদ্রা তার নাম হচ্ছে কাসু। এবং সাতবাহন রাজারা সীসা ও তামা মিশ্রিত করে যে প্রতিন, এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে প্রতিন নামে এক মুদ্রা প্রচলন করেছিলেন। তাহলে প্রতিন মুদ্রার প্রচলন কারা ঘটিয়েছিলেন? তাহলে সাতবাহনরা ঘটিয়েছিলেন। তাহলে এই দেখো যে মুদ্রাগুলোর
অনেক মুদ্রার মধ্যে রাজরাজারা তাদের নিজস্ব যে ছবি, তারপরে হচ্ছে বিভিন্ন পশু পাখি ছবি, তারপরে লতা পাতা সমস্ত কিছু ছবি এখানে দিত। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা জানতে পারছি তাহলে যে মুদ্রা যে প্রত্নতাত্ত্বিক যে উপাদান, যে মুদ্রার মাধ্যমে আমরা ইতিহাসের অনেক অজানা কাহিনী আমরা মুদ্রার মাধ্যমে জেনে থাকি। ঠিক আছে, যে কিছুদিন আগে যেমন ধরো কি যে এই সাগরদিঘির এরকম একটা জায়গাতে মাটি খনন করতে গিয়ে রাস্তার ধারে মাটি ফেলতে গিয়ে দেখা গিয়েছিল যে অনেক যে মুদ্রা, সেটা গুপ্ত যুগের অনেক মুদ্রা পাওয়া গিয়েছিল। তাহলে এটা প্রমাণ করে যে গুপ্তরা তারা কিন্তু বাংলাতে তাদের যে আধিপত্য কায়েম করেছিল বা এই জায়গাগুলোর সাথে তাদের ব্যবসা দিক থেকেও একটা সম্পর্ক ছিল, এটা কিন্তু আমরা অনুমান করতে পারি, তাই কি না? জীবাশ্ম, জীবাশ্ম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে উল্লেখযোগ্য উপাদান হিসাবে আমরা মনে করতে পারি। তার কারণ জীবাশ্মের মাধ্যমে অনেক ইতিহাস আমরা জানতে পারি, যে ইতিহাসের কোনো অস্তিত্ব নেই, লুপ্তপ্রায় ইতিহাস আমরা যে জীবাশ্মের মাধ্যমে জানতে পারি। যেমন ধরো কি যে ডাইনোসর নামক যে কোনো এক উপজাতি যে আমাদের ছিল, প্রাণী ছিল, সেটা এই জীবাশ্মের মাধ্যমে আমরা জানতে পারি। বা জীবাশ্মের মাধ্যমে এমন কোন উদ্ভিদ, যে উদ্ভিদ আজ হচ্ছে অস্তিত্ব নেই, সেই জীবাশ্মের মাধ্যমেই আমরা জানতে পারি। সামুদ্রিক কোনো প্রাণী যার হচ্ছে অস্তিত্ব আজ বর্তমানে নেই, কিন্তু এই জীবাশ্মের মাধ্যমে আমরা জানতে পারি কি যে এই প্রাণীটির অস্তিত্ব একটা সময়ে ছিল। তাহলে জীবাশ্ম হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে অন্যতম, তাই তো? তো এই জীবাশ্ম বলতে কি বোঝায় দেখো, যে নরম পাললিক শিলার ভাঁজে প্রাণীর হাড়গোড়, কঙ্কাল, উদ্ভিদদের যে প্রস্তরভূত অবশেষ অবয়ব পাওয়া যায় তাকেই বলে জীবাশ্ম। অর্থাৎ যে পাললিক যে নরম যে মাটি, তার উপর ধরো কি যে কোনো উদ্ভিদ প্রাণী সে হচ্ছে চাপা পড়ে গেলে তার যে ধ্বংসাবশেষ এবং সেটা একটা ছাপে পরিণত হচ্ছে, সেটাই বলছে কি যে জীবাশ্ম। এই দেখো, বুঝতেই পারছো এই ধরনের জীবাশ্ম, এই হচ্ছে মাছের যেমন এটা দেখো বিভিন্ন প্রাণীর এইভাবে, তাহলে যে ছাপটা জীবাশ্ম, তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে সেই জীবাশ্ম হচ্ছে উল্লেখযোগ্য। ওকে, এর পরবর্তীতে দেখবো কি আছে, বিভিন্ন হাতিয়ার। তো প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে আমরা হাতিয়ারকে অবশ্যই রাখবো। তার কারণ এখন বর্তমান যুগের যে হাতিয়ার, প্রাগৈতিহাসিক যুগের যে হাতিয়ার সেটা তো এক ছিল না। প্রথম প্রাগৈতিহাসিক যুগে যখন মানুষ কোথায় তারা বসবাস করত, প্রথমে গাছের নিচে, এবং গাছের নিচে তার পরবর্তী তারা গুহায়, এবং গুহা থেকে তার পরবর্তীতে তারা হচ্ছে গাছের ডালপালাতে ঘর বানাতে শিখলো। এইভাবে তাদের জীবনের পরিবর্তন দেখেছিলাম। তো সেই ধরনের দেখা যায় প্রাগৈতিহাসিক যুগে মানুষ তাদের যে জীবন রক্ষার জন্য তারা হাতিয়ার তৈরি করেছিল, তাই তো? নিশ্চয়ই তাদের সেই সময়ে প্রাগৈতিহাসিক যুগে মানুষের কাজই ছিল কি যে তাদের জীবন রক্ষার জন্য পশুদের সঙ্গে যুদ্ধ করা, এবং এই পশুদের সঙ্গে যুদ্ধ করার জন্য তারা কি করতো, তারা হাতিয়ার হিসাবে দেখো যে প্রথমত গাছের ডাল এবং বড় পাথর খণ্ড ব্যবহার করত। তাহলে গাছের ডাল বা বড় খণ্ড, যেটা হচ্ছে বড় আকার, একসঙ্গে অনেকজন ধরে সেই পশুর উপর ছুঁড়ে মারত। এই ধরনের যে হাতিয়ারগুলো ছিল। এবং দ্বিতীয়ত কি হলো, দ্বিতীয়ত সেই জায়গাতে যে পাথরের যে আকারটা সেটা ছোট হলো, এবং পাথরের সঙ্গে এইভাবে ধরো কি যে গাছের ডালকে তারা বাঁধতে শিখল। অর্থাৎ যে দ্বিতীয়ত যে অস্ত্রটি তারা তৈরি করেছিল, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সে যে হাত কুঠার বানিয়েছিল। এই হাত কুঠারের যে দুই মুখ বিশিষ্ট, দুই দিকে দিয়ে হচ্ছে সেটা কাটা সম্ভব হবে। ঠিক আছে, তো এই দ্বিতীয় পর্যায়ে বৈশিষ্ট্য হিসাবে এটাই হচ্ছে কি যে প্রথম পর্যায়ের যে হাতিয়ারগুলোর থেকে সেটা ছোট আকার হয়েছিল, পাথরগুলো আকারগুলো ছোট হয়েছিল, যে আগেরগুলো যেমন বেশি ভোঁতা ছিল সেই তুলনায় একটু সেটা ধারণা হয়েছিল। ঠিক আছে, এবং তৃতীয় পর্যায়ে যে তারা হচ্ছে কি বিভিন্ন হাড়ের তৈরি
বিভিন্ন হাড়ের তৈরির যে হাতিয়ার, সে হাতিয়ার তারা বানাতে শিখলো এবং সে দিয়ে তারা বড়শি, সূচ, তীর, বর্ষার ফলা, এই সমস্ত কিছু তারা, ছুরি, সমস্ত কিছু বানাতে শিখলো। এই যে দেখো এই সমস্ত কিছু যে এগুলো সব হাড় দিয়েই তৈরি, হাড় দিয়ে এগুলো তৈরি, এগুলো হচ্ছে তৃতীয় পর্যায়ে তারা তৈরি করতে শিখলো। তাহলে কি এই সমস্ত যে হাতিয়ারগুলো, এই হাতিয়ারগুলোই প্রমাণ করে যে সে সময় কোন সময়ে কি ধরনের ছিল, তাই কিনা? প্রাগৈতিহাসিক যুগের মানুষরা, যে প্রাগৈতিহাসিক যুগের মানুষদের অবস্থাটা কিরকম ছিল এবং কোন পর্যায়ে তারা কিভাবে যে পশুদের তারা শিকার করেছিল এবং বা পশুদের হাত থেকে নিজেদের জীবনটাকে তারা রক্ষা করেছিল, এই হাতিয়ারগুলো সেগুলোই প্রমাণ করে। সেগুলো হচ্ছে প্রথম দিকের থেকে তারা তৃতীয় পর্যায়ে কিভাবে তাদের হাতিয়ারের যে পরিবর্তনটা ঘটাচ্ছে। তাহলে এই সমস্ত মাধ্যমে তো আমরা সেই প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাস সেটা আমরা জানতে পারছি। সেখানে তো আর কোনো লিখিত উপাদান নয় কি যে না এখানে এই ছিল, এই হাতিয়ার ছিল, এই ছিল, এই ছিল, এইভাবে যে কোনো জায়গাতে লেখা ছিল না। তার কারণ সেখানে সেই সময়ে যে লেখার যে ব্যবস্থা সেটা ছিল না, প্রাচীন যুগের যে প্রথম পর্যায়ে সেটা কিন্তু ছিল না। তো সেই হিসাবে এই সমস্ত যে হাতিয়ার এবং বিভিন্ন ধরনের যে আসবাবপত্র যে ব্যবহার, সমস্ত কিছুর মাধ্যমে আমরা সেই সময়ের যে ইতিহাস সেটা আমরা জানতে পারি। শিল্পকর্ম, তো দেখো যে শিল্পকর্ম বলতে আমরা যদি প্রাচীন যুগের যে শিল্পকর্ম হিসাবে দেখে থাকি, সেখানে তাদের যে কার্যকলাপ, সেখানে যে পাথরকে কাজে লাগিয়ে যে বিভিন্ন ধরনের যে অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করছে, তারা যে গুহাতে বসবাসের জন্য সেটাকে উপযুক্ত করে তুলছে এবং তার সঙ্গে সঙ্গে তারা কি করছে যে পাহাড় কেটে কেটে তাদের যে বাসস্থান বানাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু সেগুলোই প্রমাণ করে। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা যখন আসবো যে মৌর্য যুগ, সেই সময় দেখব কি যে সে প্রাসাদগুলো, সে প্রাসাদগুলো যে কাঠের তৈরি এবং তার পরবর্তীতে আবার সেখানে দেখব যে মূল্যবান পাথরের যে ব্যবহার। তাহলে এই সমস্ত কিছুর যে ব্যবহার, এগুলো হচ্ছে কি শিল্পকর্ম বা স্থাপত্য ভাস্কর্যেরই একটা কিন্তু নিদর্শন হিসাবে আমরা রাখতে পারি যে এই সময়ে এই ছিল, প্রাগৈতিহাসিক যুগে এই ছিল, প্রায় ঐতিহাসিক যুগে এই ছিল, ঐতিহাসিক যুগে এই ছিল। পরবর্তীতে যখন আমরা প্রারম্ভিক সমাজ যে ইউনিটটা যখন আলোচনা করব, এই সমস্ত বিষয়গুলোকে আরো ডিটেলসে আলোচনা করব। গুহা চিত্র, গুহা চিত্রের মাধ্যমে আমরা কিন্তু অনেক ইতিহাস জানতে পারি। তাহলে যে সময়ের প্রত্নতাত্ত্বিক যুগের যে ইতিহাস জানতে হলে আমরা কিন্তু এই গুহা চিত্রের মাধ্যমে অনেক ইতিহাস আমরা জেনে থাকি। তাহলে গুহা চিত্র মানে হচ্ছে, দেখো যে যখন প্রথমত কি যে আদিম মানুষরা তারা খোলা আকাশের নিচেই বসবাস করত, তার পরবর্তীতে যখন তারা গুহায় বসবাস করতে শুরু করলো, তখন গুহাতে তারা হচ্ছে বিভিন্ন ধরনের চিত্র আঁকতে থাকলো। সেই চিত্রগুলো যে সমস্ত পশু হচ্ছে খুব ডেঞ্জারাস, খুব ভয়ানক, সেই সমস্ত পশুর চিত্রগুলো তারা অঙ্কন করত, বা যেগুলো হচ্ছে খাদ্য উপযুক্ত সেগুলোর অঙ্কন করত। মানে এই যে ছবির মাধ্যমে তাদের যে ভাষার যে আদান প্রদান তারা ঘটাতো, কি যে হ্যাঁ এই পশুটা হচ্ছে আমাদের ক্ষতিকারক, এটা হচ্ছে আমাদের খাদ্য হিসাবে এই পশুকে ব্যবহার করতে হবে, এই ধরনের যে চিত্রের মাধ্যমে তাদের কিন্তু যে ভাষার যে আদান প্রদান সেটা কিন্তু হয়ে থাকতো। তো দেখো যে এই গুহা চিত্রের মাধ্যমেও অনেক আমরা ইতিহাস জানতে পারি, যে গুহার চিত্রে যে চিত্রগুলো আঁকার জন্য তারা যে রং ব্যবহার করত সেটা কি ধরনের ছিল সেগুলো কিন্তু আমরা জানি। তো উল্লেখযোগ্য যে গুহা চিত্রের মধ্যে ছিল যে উত্তর স্পেনের আলতামিরার গুহা। তোমরা যদি খাতা পেন নিয়ে বসে থাকো তো অবশ্যই এই আলতামিরার যে গুহা, এটা কিন্তু নোট করে রাখো। সেখানে যে চিত্র যেটা ছিল সেটা হচ্ছে বাইসনের চিত্র। বাইসন মানে জানো যে কতটা ভয়ানক জন্তু, ঠিক আছে? সে বাঘ সিংহর থেকে হচ্ছে ভয়ানক। বাইসনের যে চিত্র সেটা লাল কালো রঙের, এই যে একদম লাল কালো রঙের সেই বাইসনের যে চিত্র, লাল কালো রঙের, এটা হচ্ছে অনেক পরীক্ষাতে আসে কি যে আলতামিরার যে গুহায়
কোন জন্তু চিত্র রয়েছে, বা অনেক সময় দেয় কি যে লাল কালো রং বা কোন রঙের, এটাও দিতে পারে যে আলতামিরার যে গুহা চিত্র সেটা হচ্ছে কোন রং ব্যবহার করা হয়েছে সেখানে, বুঝলে? তো সেই হিসাবে এটা দিতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে এটি প্রথম আদি মানুষের আঁকা গুহা চিত্র, এটাও দিতে পারে কি যে প্রথম আদি মানুষের আঁকা গুহা চিত্র কোনটি। তাহলে আলতামিরার গুহা চিত্র এবং সেটা কোথায় অবস্থিত, উত্তর স্পেনে সেটা অবস্থিত। অবশ্যই এটাকে ভালোভাবে নোট করে রাখো যে গুহা চিত্র সম্পর্কে যদি কোনো কোশ্চেন দেয়, অন্য কোনো কোশ্চেন দিবে না, একদম এই লাইন তুলে এই কোশ্চেনটাই দিবে, আলতামিরার যে গুহা চিত্র, ঠিক আছে, এই কোশ্চেনটাই দিবে। এবং তার সঙ্গে সঙ্গে যে ভীমবেটকা গুহা চিত্র বা ভীমবেটকা কোথায় অবস্থিত এই কোশ্চেনটাও দিয়ে থাকে বিভিন্ন পরীক্ষাতে, এই কোশ্চেন এসেছে। তো সেই হিসাবে আমি এটা রেখেছি দুটো কোশ্চেন, যে আলতামিরার এবং ভীমবেটকা গুহা চিত্র। তো ভীমবেটকা দেখো যে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। তো ভীমবেটকা গুহা চিত্রের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি ছিল, সেখানে হচ্ছে দেখো যে ভীমবেটকা যে গুহা চিত্রে সেখানে বিভিন্ন পশু পাখি জন্তু জানোয়ার সমস্ত কিছু যে ছবি সেখানে আঁকা হয়েছে। তাহলে গুহা চিত্র হিসাবে এই দুটি চিত্র অবশ্যই তোমরা মনে রাখো, নোট করে রাখো, আলতামিরার এবং হচ্ছে ভীমবেটকা গুহা চিত্র। অবশ্যই এই দুটো কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আমি প্র্যাকটিস সেটে তোমাদের এই কোশ্চেনগুলো রেখেছি, ঠিক আছে। পরবর্তীতে ক্লাসের শেষে যখন প্র্যাকটিস সেট করাবো, অবশ্যই কিন্তু কোশ্চেন দেওয়া মাত্রই যাতে এই অ্যান্সারগুলো তোমরা করতে পারো, তোমরা নলেজে রাখো। এরপরের দেখো সমাধি। তাহলে সমাধি দেখে যে ইতিহাস জানতে পারি, সেটা আমরা যে হরপ্পা বা সিন্ধু সভ্যতার যে সমাধিগুলো সেটা দেখে অনুমান করতে পারি। অর্থাৎ দুটো পাশাপাশি কঙ্কালকে এক জায়গাতে সমাধি দেওয়া হয়েছে, অর্থাৎ সেখান থেকে বোঝা যাচ্ছে কি স্বামী স্ত্রী ওরা সেখানে ছিল, ঠিক আছে। বা কোনো কঙ্কাল যেখানে কোনো একটা দাগ পাওয়া হয়েছে মাথাতে, তাকে সমাধি দেওয়া হয়েছে, অর্থাৎ অনুমান করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে। তো এই সমাধির যে কঙ্কাল দেখে বা সমাধিস্থ করা দেখে সেটা অনুমান করা হয় যে উত্তর পশ্চিম না উত্তর দক্ষিণ কিভাবে তাকে সমাধিস্থ করা হয়েছে, এর ভিত্তিতে যে ধর্মীয় যে ভাবাবেগটা সেটাও জাগ্রত হয়, ঠিক আছে। অর্থাৎ এবং এই সমাধির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে বিষয় হচ্ছে মিশরের যে পিরামিড, এই মিশরের পিরামিড হচ্ছে উল্লেখযোগ্য। মিশরের যে পিরামিড দেখতে পাচ্ছ এইভাবে রাখা হতো, বিখ্যাত। সমাধির মধ্যে যখনই আসবে নাম হরপ্পা এবং সিন্ধু সভ্যতার পরে বলতে বলছি কি যে আমাদের যে হরপ্পা এবং সিন্ধু সভ্যতা আমাদেরই, সেই হিসাবে আমরা সেটাকে আগে রাখছি, কিন্তু যখন বিশ্ব ইতিহাসে জায়গায় রাখবে তখন অবশ্যই সেটা আসবে মিশরের যে পিরামিড। তাই পিরামিড এখানে কি করে করা হতো, যে কোনো একজন ব্যক্তি বা রাজা যখন মারা যেত তখন কি করত, যে তার যাবতীয় জিনিসপত্র অলংকার থেকে শুরু করে খাবার টাবার সমস্ত কিছু করে তাকে মমি বানিয়ে, অর্থাৎ তাকে কাঠের বাক্সের মধ্যে ভরে যে বিভিন্ন ঔষধি মাধ্যমে কাপড় জড়িয়ে তাকে একটা বক্সের মধ্যে ভরে চারিদিকে ইট দিয়ে এইভাবে পিরামিড বানানো হতো। অর্থাৎ এই ক্ষেত্রে কি তাদের বিশ্বাস ছিল যে সে ব্যক্তি মানে মারা যায়নি, সে বেঁচে আছে এবং সে তার যে শখের জিনিসগুলো নিয়ে এই ঘরের মধ্যে সে সারা জীবন বেঁচে থাকবে, এই ধরনের তাদের যে বিশ্বাস সেটা ছিল। তো মিশরের যে পিরামিড, এই মিশরের বড় সব থেকে পিরামিড যা হচ্ছে 450 ফুট উচ্চ, যাকে বলা হয় খুপুর পিরামিড, ঠিক আছে। অনেক সময় কোশ্চেনটা দিয়ে থাকে, সেই কারণে আমি এখানে রেখেছি যে সব থেকে বড় পিরামিডের নামটা কি, ঠিক আছে, মিশরের যে খুপুর যে পিরামিড। তো অ্যাকচুয়ালি দেখো যে প্রত্নতাত্ত্বিক উপাদান হিসাবে যে সমাধির মাধ্যমে অনেক ইতিহাস আমরা জানতে পারি, যে হরপ্পা সভ্যতায় যে সমাধিস্থ কিভাবে করা হতো সেই সমাধির যে বর্ণনা আমরা পেয়ে থাকি। তো সেই হিসাবে দেখো যে এই সমাধির মাধ্যমেও যে সৎ কাজ করার যে নিয়ম, এই সমস্ত কিছু কিন্তু এই সমাধির মাধ্যমে আমরা জেনে থাকি। যেমন
মিশরের যে পিরামিডের মিশরবাসীরা কিভাবে তাদের যে প্রিয়জন মারা গেলে সমাধিস্থ করতো, সেটা কিন্তু এখানে এর মাধ্যমে আমরা জানতে পারছি। ওকে, 8 নম্বরে হচ্ছে যে স্থাপত্য, ভাস্কর্য এবং প্রাচীন ধ্বংসাবশেষ। তাহলে স্থাপত্য, ভাস্কর্য এবং প্রাচীন যে ধ্বংসাবশেষ, সেখান থেকে যে আমরা বিভিন্ন যে ইতিহাস জানতে পারি সেটা হচ্ছে স্বাভাবিক। যেমন মেহেরগড় সভ্যতা, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা, বৈদিক যুগের বিভিন্ন যে ধ্বংসাবশেষ, সমস্ত কিছুর মাধ্যমে আমরা যে ইতিহাস আমরা জানতে পারি যে কোন সময়ের কোন স্থাপত্য ছিল, তাই কিনা? যে মধ্যযুগে কিরকম ছিল, প্রাচীন যুগে কিরকম ছিল, গুপ্ত যুগে কিরকম ছিল, বা প্রাগ ঐতিহাসিক যুগের স্থাপত্য, ভাস্কর্য কি ধরনের ছিল, সেগুলো কিন্তু আমরা জানতে পারি। তো এই স্থাপত্য এবং ভাস্কর্য এবং প্রাচীন যে ধ্বংসাবশেষ, সমস্ত কিছুর মাধ্যমে যে ইতিহাসগুলো আমরা জানতে পারি। এবং তাদের মধ্যে দেখো যে কিছু উল্লেখযোগ্য স্থাপত্য এবং ভাস্কর্যের নাম এখানে রাখা হয়েছে। মৌর্য যুগের এক শিলা বেষ্টনী, অর্থাৎ সেখানে এক শিলা বেষ্টনী যে স্থাপত্য। কুষাণ যুগের গান্ধার শিল্প তথা বুদ্ধ মূর্তি, কুষাণ যুগ, সেখানে হচ্ছে যে বুদ্ধ মূর্তি, মানে এখানে বুঝতে পারছো যে সেখানে বৌদ্ধ ধর্মের একটা যথেষ্ট প্রভাব ছিল। এবং সেই সময়ের রাজারা গান্ধার শিল্পের যে বিকাশ ঘটানো এবং তার সাথে সাথে যে বৌদ্ধ ধর্মের অর্থাৎ গৌতম বুদ্ধের যে বৌদ্ধ মূর্তি যে নির্মাণ, সেটা কিন্তু তারা করেছিল। গুপ্ত যুগে খাজুরাহ, অজন্তা, ইলোরা মন্দির, তারা গুপ্ত যুগে তারা খাজুরাহ, অজন্তা, ইলোরা মন্দির, বিভিন্ন মন্দির তারা তৈরি করেছিল। পল্লব রাজাদের সপ্তরথ মন্দির, তাহলে পল্লব রাজাদের যে সপ্তরথ মন্দির সেটা ছিল। চোল রাজাদের চোলেশ্বর মন্দির। দক্ষিণ ভারতের যে স্থাপত্য যদি দেখতে যাও তাহলে সেটা হচ্ছে দেখার মতন, অনেক কিছু রয়েছে যেগুলো হচ্ছে দেখলে মনে হবে কি যে আদৌ এই সমস্ত স্থাপত্য শৈলী কিভাবে তৈরি করেছে, তাই কিনা? তো এই যে চোলেশ্বর মন্দির, গোপুরম, শিল্পরীতি ইত্যাদি, এই সমস্ত কিছু কিন্তু তৈরি হয়েছিল, যার মাধ্যমে আমরা বিভিন্ন সময়ের যে ইতিহাসগুলো আমরা জানতে পারি। সারনাথের ধ্যানমগ্ন বুদ্ধ, তারপরে মথুরার দণ্ডায়মান বুদ্ধ মূর্তি, নটরাজের ব্রোঞ্জ মূর্তি, প্রাচীন ভারতীয় শিল্পীদের শ্রেষ্ঠ ভাস্কর্য। তাহলে প্রাচীন যে ভারতীয় শিল্পীদের এই ধরনের যে ভাস্কর্যগুলো ছিল কি শ্রেষ্ঠ, ঠিক আছে? তো এইভাবে আমরা দেখতে পাই যে সেই সময় যে ইতিহাসগুলো, যে স্থাপত্য ভাস্কর্যের মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত স্থাপত্য শৈলী প্রমাণ করে যে সেই সময়ে রাজরাজারা তারা কতটা সক্রিয় ছিল, ঠিক আছে? একটা রাজা যদি সে অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক রাজনৈতিক দিক থেকে যদি ঠিক যদি না থাকতে পারে, তাহলে কখনোই সেই কোনো প্রকার যে স্থাপত্য সে নির্মাণ করতে সক্ষম হবে না। তাহলে স্থাপত্য নির্মাণ করতে সক্ষম তখনই হবে যখন সে বাইরের যে শত্রুর আক্রমণ থেকে রাজ্যকে রক্ষা করবে, অর্থনৈতিক দিক থেকে রাজ্যকে রক্ষা করবে, তখনই কিন্তু সেটা সম্ভব হবে। তো সেই হিসাবে এই সমস্ত কিছু প্রমাণ করে যে গুপ্ত যুগ বা চোল রাজারা কতটা যে সক্রিয় ছিল, মৌর্য রাজারা কতটা সক্রিয় ছিল, সেটা কিন্তু প্রমাণ করে। দেখো, এছাড়াও যে সাঁচির স্তূপ অশোক দ্বারা নির্মিত, সারনাথের অশোক স্তম্ভ, বুদ্ধগয়ের বৌদ্ধ মণ্ড, পুরুষপুরের চৈত্য, দিল্লির মেহরলির স্তম্ভ ইত্যাদি। তাহলে এই সমস্ত যে প্রাচীন যে স্থাপত্য শৈলী, সেগুলো যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির মধ্যে অন্যতম, যেগুলো প্রমাণ করে যে সেই সময়ে রাজার যে ধর্ম, কোন ধর্মের সঙ্গে সেই রাজা যুক্ত ছিল, সেই ধর্ম প্রচারের জন্য সে কোথায় কোথায় গিয়েছিলেন এবং সে কি কি নির্মাণ করেছিলেন, সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছু প্রমাণ করে। ওকে, চলো এরপরে কি আছে দেখি। সাহিত্যিক উপাদান। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলো আমরা আলোচনা করলাম, সেখানে অনেক কিছুই
আলোচনা করা হলো লিপি, মুদ্রা, বিভিন্ন হাতিয়ার, স্থাপত্য, সমাধি, সমস্ত কিছু। ওকে, তো এবার হচ্ছে দেখো যে সাহিত্যিক উপাদান, অর্থাৎ সাহিত্যিক উপাদান মানে হচ্ছে কি লিখিত উপাদান, অর্থাৎ লেখা হয়েছিল এবং সেগুলো আমরা পড়তে পেরেছি বা পারছি, যার মাধ্যমে ইতিহাস আমরা জানতে পারছি। তাহলে সাহিত্যিক উপাদান হচ্ছে সেটা, এখানে কোনো আর বিতর্ক নেই বা বিতর্কতে যাচ্ছি না। তাহলে এখানে দেখো যে এই সাহিত্যিক উপাদান হচ্ছিল কি সব থেকে নির্ভরশীল উপাদান, মানে এখানে যেহেতু বিতর্ক কোনো কিছু থাকছে না, বা এই কি বলো ওই কি বলো এই ধরনের কোনো কিছু থাকছে না, ডাইরেক্ট একটা আমরা জানতে পারছি। অর্থাৎ কোনো কিছু যখন জানার ইচ্ছা হচ্ছে আমরা বই খুলে নিচ্ছি এবং বই দেখছি যে হ্যাঁ এটা লেখা আছে, আর সেটাকে আমরা গ্রহণ করে নিচ্ছি, কোনো বিতর্কে যাচ্ছি না। তো সেই হিসাবে এটা হচ্ছে কি সব থেকে নির্ভরশীল যে উপাদান হিসাবে সাহিত্যিক উপাদানকে মনে করা হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লিখিত উপাদান। বিভিন্ন ব্যক্তি দ্বারা, পণ্ডিত দ্বারা এই সাহিত্যিক উপাদানগুলো বা গ্রন্থগুলো লেখা হয়েছিল। ঠিক আছে, সেখানে হতে পারে কি যে রাজার কোনো ব্যক্তিগত কর্মচারী বা পণ্ডিত বা বাইরে থেকে সেই রাজার সময় এসেছিল এবং তাকে বললো কি যে একটা বই লেখো, সেই হিসাবে সে বই লিখেছিল, এই ধরনের হতে পারে। তো সেই হিসাবে দেখো যে সাহিত্যিক যে উপাদানকে দুটি ভাগে ভাগ করা হয়, দেশীয় সাহিত্য এবং বিদেশি সাহিত্য। দেশীয় সাহিত্য বলতে আমাদের দেশের যে পণ্ডিত, গুণী জ্ঞানী ব্যক্তি যারা হচ্ছে এই সমস্ত কিছু রচনা করেছিল। আর বিদেশি সাহিত্য বলতে বিদেশি পর্যটক যারা ভারতবর্ষে এসেছিল এবং তারা রচনা করেছিল, সেগুলো হচ্ছে বিদেশি সাহিত্য। চলো তাহলে একে একে আমরা আলোচনা করব। তাহলে দেশীয় সাহিত্য হচ্ছে দেশীয় কবি, পণ্ডিত, জ্ঞানী ব্যক্তিদের দ্বারা রচিত। তাহলে দেশীয় সাহিত্য মানে হচ্ছে দেশীয় জ্ঞানী ব্যক্তিদের দ্বারা রচিত, এটা আর কোনো বিতর্ক কিছু নেই বা আর জানার কোনো কিছু নেই। তাহলে দেশীয় ব্যক্তি, পণ্ডিত যারা রচনা করেছে সেগুলি হচ্ছে দেশীয় সাহিত্য। ঠিক আছে, তো এই দেশীয় সাহিত্যকে কয়েকটি ভাগে ভাগ করা হয়ে থাকে। সেখানে প্রথমে আসছে দেখো যে ধর্মীয় সাহিত্য। ধর্মীয় সাহিত্য দেশীয় সাহিত্য যে যে প্রাচীন যুগের যে ইতিহাস জানার জন্য আমাদেরকে বেশিরভাগ কি করতে হতো, যে দেশীয় যে ধর্মীয় গ্রন্থগুলো সেগুলোর উপর নির্ভর করতে হতো। ধর্মীয় গ্রন্থ ছাড়া সেই ধরনের কোনো গ্রন্থ লেখা হতো না। সেই হিসাবে দেখো যে আমরা সেইভাবে ইতিহাস আমরা জেনেছি। তাহলে প্রথমেই দেখো যে রামায়ণ, সেটা যে খ্রিস্টীয় পূর্ব 3য় শতকে রচিত হয়েছিল বাল্মীকি মুনি, এবং সেখান থেকে যে ত্রেতা যুগের যে ইতিহাস যেমন জানতে পারি এবং ভারতের যে অবস্থাটা কিরকম ছিল সেগুলো কিন্তু আমরা জানতে পারছি। এবং মহাভারত, এটা হচ্ছে মহাভারত হয়েছিল কি দাপর যুগে। তো খ্রিস্টপূর্ব 3য় থেকে যে খ্রিস্টীয় 3য় শতকের মধ্যে, খ্রিস্টপূর্ব 3য় থেকে খ্রিস্টীয় 3য় শতকের মধ্যে এটা লেখা হয়েছিল, কিন্তু মহাভারতটা হয়েছিল সেটা হচ্ছে দাপর যুগে। কে লিখেছিলেন? বেদব্যাস। তাই এর মাধ্যমে আমরা যে দেশীয় যে ইতিহাস সেটা আমরা জেনে থাকি। এছাড়াও বিভিন্ন বৌদ্ধ এবং জৈন গ্রন্থ, তাদের মধ্যে দেখো যে দীপবংশ, মহাবংশ, তারপর হচ্ছে জাতক, বৌদ্ধ ধর্মের যে পূর্বের যে কাহিনী তার মাধ্যমে ইতিহাস আমরা জানতে পারি। তারপর হচ্ছে দীর্ঘ নিকায়, মূর্ত নিকায়, জৈন গ্রন্থ, ভগবতী সূত্র, এগুলোর মাধ্যমেও আমরা অনেক ইতিহাস আমরা জানতে পারি। যে ষোড়শ মহাজন পদ সম্পর্কে যে 16টা যে মহাজন পদ, সেগুলো হচ্ছে কি যে ভগবতী যে সূত্র, তার মাধ্যমে আমরা জানতে পারি। তারপরে জাতকের মাধ্যমে জানতে পারি, দীপবংশ, মহাবংশের মাধ্যমে আমরা যে ইতিহাসগুলো, যে ষষ্ঠ শতকের যে ইতিহাস বা পঞ্চদশ শতকের যে ইতিহাস, সেই ইতিহাসগুলো আমরা জানতে পারি। তাহলে এইভাবে দেখো যে আমরা বিভিন্ন ইতিহাস জানতে পারি ধর্মীয় সাহিত্যের উপর। অর্থাৎ ধর্মীয় সাহিত্যের উপরই আমাদেরকে যে এই ইতিহাসগুলো জানার জন্য আমাদেরকে নির্ভর করতে হয়েছিল। অর্থাৎ যে হর্ষঙ্গ বংশ, যে মগধের যে ইতিহাস জানার জন্য এই যে বৌদ্ধ ধর্ম রিলেটেড যে গ্রন্থগুলো, সেগুলোর উপর আমাদের নির্ভর করতে হয়েছিল। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে প্রথম দিকে আমরা নির্ভরশীল ছিলাম যে ধর্মীয় সাহিত্যগুলোর উপর, রামায়ণ, মহাভারত বা বৌদ্ধ, জৈন বিভিন্ন যে ধর্মীয় যে গ্রন্থ, সেগুলোর উপর আমরা নির্ভরশীল ছিলাম।
এরপরে দেখো পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী মানে পুরাণ, মানে প্রাচীন কাহিনী, অতীতে ঘটে যাওয়া যে কাহিনী, ঠিক আছে, সাধারণভাবে যে প্রাচীন যে কাহিনী সেটাকে বলছে কি যে পুরাণ বা পুরাণ, প্রাচীন বা পৌরাণিক। যে বিভিন্ন গ্রন্থে এটাকে বলা হচ্ছে পুরাণ, অর্থাৎ যে প্রাচীন যে কাহিনী, যে গল্পমূলক যে কাহিনী সেগুলোকে বলা হচ্ছে পুরাণ, ঠিক আছে। তো এই পুরাণ থেকেও কিন্তু অনেক আমরা ইতিহাস জানতে পারি, পুরাণ থেকেও অনেক ইতিহাস জানতে পারি। তো এই পুরাণকে দেখো ছান্দোগ্য উপনিষদে বলা হচ্ছে পঞ্চবেদ বলা হয়, ছান্দোগ্য উপনিষদে পঞ্চবেদ বলা হয়ে থাকে। এছাড়াও দেখো যে মহাভারত ও ভারতমুনির নাট্যশাস্ত্রকেও পঞ্চবেদ বলা হয়। তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, খুবই ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন বলছি যে পঞ্চবেদ, পঞ্চবেদ কাকে বলা হয়? তাহলে পঞ্চবেদ হিসাবে দেখো আমরা সাধারণভাবে জানি যেটা কি যে মহাভারতকে পঞ্চবেদ বলা হয়ে থাকে। যে গত যে থার্ড সেমিস্টার ক্লাস 12-এর যে পরীক্ষা সেখানে পঞ্চবেদ কাকে বলা হয় এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। তো নির্দ্বিধায় মহাভারত অপশনে ছিল, তো মহাভারত লিখেছে অনেকে। তবে আর কথা হচ্ছে যে পঞ্চবেদ মহাভারতকে বলা হয়ে থাকে, আমরা এটা ছোটবেলা থেকে জেনে এসেছি বা জানি, সেটা কোনো কথা নয়। তবে দেখো এই পুরাণকেও পঞ্চবেদ বলা হয়ে থাকে, যে পুরাণ কাহিনী থেকে আমরা অনেক তথ্য জানতে পারি, ঠিক আছে, গল্প কাহিনী। তো সেই কারণে যে পুরাণকেও যে ছান্দোগ্য উপনিষদে পঞ্চবেদ বলা হয়ে থাকছে। তাহলে মহাভারত আমরা জানতাম, তার সঙ্গে সঙ্গে জানলাম যে পুরাণকেও পঞ্চবেদ বলা হয়। তাহলে পুরাণকে পঞ্চবেদ বলা হয় এটা জানলাম। এবং তার সাথে সাথে যে ভরতমুনির যে নাট্যশাস্ত্র একেও কিন্তু বলা হচ্ছে কি পঞ্চবেদ। তাহলে কি জানলাম, পুরাণকেও পঞ্চবেদ বলছে, তারপরে ভরতমুনির নাট্যশাস্ত্রকে পঞ্চবেদ বলছে এবং মহাভারতকে পঞ্চবেদ বলা হচ্ছে। তাহলে আমাদের তিনটে কি মনে রাখতে হবে যে পঞ্চবেদ কাকে কাকে বলা হচ্ছে। তাহলে প্র্যাকটিস সেটে আমি কিন্তু এই কোশ্চেনটা রেখেছি এই কারণে কি যে এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে পঞ্চবেদ কাকে বলা হয়ে থাকে। এবার দেখো যে পৌরাণিক কাহিনী মানে প্রাচীন কাহিনী, এটা তো বললাম। তো চীনের দেখো যে ইতিহাসে চীনা পৌরাণিক কাহিনীর মতে স্বর্গ এবং মর্তের সৃষ্টিকর্তা বা দেবতা হলেন পানকু। পানকু চীনা পৌরাণিক মতে পানকু হচ্ছে তাদের সব থেকে প্রাচীন এবং সৃষ্টিকর্তা হিসেবে পানকু। তিনি ছিলেন যে পৃথিবীর প্রথম মানুষ, অর্থাৎ পানকু হচ্ছে মানুষ, তিনি প্রথম মানুষ, তিনি প্রথম দেবতা সৃষ্টিকর্তা, পানকুকে বলা হচ্ছে। তাহলে এটাও বলা হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ কাকে বলা হয় চীনা মতে বা চৈনিক বা চাইনিজ মতে প্রথম মানুষ কাকে বলা হয়, ঠিক আছে। সেটা তাহলে কি আসছে অ্যান্সার, অবশ্যই মনে রাখো সেটা হচ্ছে পানকু, পানকুকে বলা হচ্ছে প্রথম মানুষ, এটাও মনে রাখো। তাহলে এখানে যেমন হচ্ছে পঞ্চম বেদ মনে রাখতে হবে, তেমনই হচ্ছে পানকু এই কথাটাও কিন্তু মনে রাখতে হবে। তাহলে পানকু ছিল প্রথম মানুষ, তারা মনে করতো স্বর্গ এবং মর্তের সৃষ্টিকর্তা, ঠিক আছে। এটা কিন্তু ভালোভাবে তোমরা খাতায় নোট করে নাও। ক্লাসের শেষেই কিন্তু আমরা প্র্যাকটিস সেট করব, তখন কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো কিন্তু ডাইরেক্ট করার চেষ্টা করো। তাদের মধ্যে আগুন আবিষ্কার করেন সম্রাট সুইজেন এবং চাষবাস প্রবর্তন করেন সেন নু। তাহলে চীনা মতে এই মতটাও আমি নোট করেছি, তার কারণ এই পোর্শনটা না এলেও পানকুকেও কিন্তু অনেক পরীক্ষাতে আমি দেখেছি যে প্রথম মানুষ বা স্বর্গ মর্তের সৃষ্টিকর্তা হিসাবে চীনারা কাকে মনে করে থাকে। তো সেই হিসাবে আমি এটা রেখেছি, তোমরা নোট করে নিতে পারো, ঠিক আছে। সুইজেন এবং সেন নু, ঠিক আছে। তো হচ্ছে পৌরাণিক কাহিনী বা পুরাণ। প্রাচীন সাহিত্য গ্রন্থ, প্রাচীন সাহিত্য গ্রন্থের মাধ্যমে ইতিহাস জানা যায়। তাহলে এটা তো অবশ্যই আসবে, প্রাচীন সাহিত্য গ্রন্থ মানে যে কি আসছে বেদ, তাই তো। বেদ,
বৈদিক সাহিত্য সেটা কিন্তু সব প্রথমেই আসছে। তাহলে বেদের মধ্যে সব থেকে প্রাচীনতম গ্রন্থ কি? ঋগ্বেদ, তাই তো? ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম গ্রন্থ। এই ঋগ্বেদ রচিত হয়েছিল 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, এবং পরবর্তী বৈদিক যুগ হিসাবে আমরা দেখবো যে 600 খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 1000 থেকে 600 সেটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই বেদকে কয়টি ভাগে ভাগ করা যায়? বেদকে 4টি ভাগে ভাগ করা হয়। ঋক, সাম, যজু, অথর্ব। ঋক, সাম, যজু, অথর্ব এই 4টি ভাগে ভাগ করা যায়। আমরা এই বৈদিক যুগ যখন পড়বো, যে প্রথম নগর সভ্যতা মেহেরগড়, তারপরে হচ্ছে হরপ্পা বা সিন্ধু সভ্যতা, তারপরে পরে বৈদিক যুগ যখন পড়বো আমরা ডিটেলস এগুলো কিন্তু জানবো। তো ঋক, সাম, যজু, অথর্ব, ঋগ্বেদ ছিল সব থেকে প্রাচীন। ঠিক আছে, তো এই 4টি বেদের আবার হচ্ছে প্রত্যেকটা বেদের আবার 4টা অংশ, যথা হচ্ছে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। আমি আর ডিটেলসে যাচ্ছি না, যেহেতু আমরা যখন প্রথম যে শহর যে ইউনিটটা যখন আলোচনা করব তখন এগুলো ডিটেলস যাব। শুধুমাত্র ভাগগুলো একটু জানার চেষ্টা করো, তাহলে হবে প্রাচীন সাহিত্য গ্রন্থ। সেখানে হচ্ছে যেমন বেদকে 4টি ভাগে ভাগ করা যায়, ঋক, সাম, যজু, অথর্ব। তারপর প্রত্যেকটা বেদকে আবার 4 ভাগে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঠিক আছে, উপনিষদকে বলা হয় বেদান্ত, মানে হচ্ছে একেবারে শেষের অংশ, সে কারণে তাকে বলা হয় বেদান্ত। বেদের একেবারে শেষের ভাগ। বেদ এর মূল তত্ত্ব সংক্ষেপিত হয়েছে সূত্র সাহিত্যে। সূত্র সাহিত্যে হচ্ছে মূল যে তত্ত্ব সেটা সংক্ষেপিত হয়েছে। পরবর্তী বৈদিক যুগে বৈদিক সাহিত্য জটিল হয়ে উঠলে তা শুদ্ধভাবে পাঠ ও যাগযজ্ঞ ইত্যাদি করার জন্য সৃষ্টি হয় সূত্র সাহিত্য। তাহলে সূত্র সাহিত্যটা যে পরবর্তীতে যখন একদম জটিল হয়ে উঠছে তখন এই সূত্র সাহিত্যের সৃষ্টি হচ্ছে। এই সূত্র সাহিত্যের দেখো যে 2টো ভাগ, যেটা হচ্ছে বেদাঙ্গ ও দর্শন। তাহলে বেদাঙ্গ এবং দর্শন এ হচ্ছে 2টো ভাগ। তাহলে এই প্রাচীন যে সাহিত্য বা বেদ সম্পর্কিত যে ক্লাস যখন আমরা করব, সেটা 1-1.5 ঘন্টার একটা ক্লাস হবে, সেটাকে আমি সংক্ষেপে এটাকে করার চেষ্টা করছি। তো এই বেদাঙ্গকে আবার 6টি ভাগে বিভক্ত। শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, যেটা হচ্ছে ভাষার ব্যবহারের নিয়মাবলী, নিরুক্ত শব্দের উৎপত্তির নিয়মাবলী, জ্যোতিষ যে গ্রহ নক্ষত্র সম্বন্ধে জ্ঞান লাভ, কল্প হচ্ছে যাগযজ্ঞের জ্ঞান। ঠিক আছে, তাহলে এই যে বেদাঙ্গর যে ভাগ, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ সব অবশ্যই ভাষা, আমরা যে ভাষাতে কথা বলছি, যে রুচিমার্জিত ভাষার জন্য প্রয়োজন হচ্ছে কি, সে ব্যাকরণ, ছন্দ, শিক্ষা উভয় হচ্ছে প্রয়োজন। নিরুক্ত শব্দের উৎপত্তির নিয়মাবলী, নিরুক্তকে বলা হয় শব্দের উৎপত্তির নিয়মাবলী। জ্যোতিষ গ্রহ নক্ষত্র সম্বন্ধে জ্ঞান, কল্প যাগযজ্ঞের জ্ঞান। দর্শন সূত্র ও 6টি ভাগে বিভক্ত। 6 জন ঋষি ও স্বরদর্শন রচিত হয়েছে এগুলো। ঠিক আছে, তাদের মধ্যে দেখো যে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। এছাড়াও কল্পসূত্রে 3টি ভাগ রয়েছে, যথা শ্রেণী, বীর্য এবং ধর্ম। তবে দেখো এই প্রাচীন সাহিত্য সম্পর্কে আমি 2-4 কথা বলে থাকি, যে এখান থেকে যে কোশ্চেন গুলো আসে, এই যে প্রসঙ্গগুলো আমি যেগুলো আলোচনা করলাম, এই সমস্ত গুলো তোমরা একেবারে হালকাভাবে ছুঁয়ে যেতে পারো। তোমাদের জন্য এটা নয় আমি বলবো এই সমস্ত বিষয়গুলো। এইগুলো হচ্ছে যারা হচ্ছে নেট সেট বা এসএলএসটি যারা পরীক্ষা দিবে তাদের জন্য। তোমাদের জন্য কি, তোমাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেদের যে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব। ঋগ্বেদে কি বলা হয়েছে, সামবেদে কি বলা হয়েছে, যজুর্বেদে কি বলা হয়েছে, অথর্ববেদে কি বলা হচ্ছে, ঋগ্বেদে কতগুলি প্রবক্তি রয়েছে, সামবেদে কতগুলো রয়েছে, এই ধরনের বিষয়গুলো জানলে হবে। যে শব্দের প্রাচীনতম গ্রন্থ, বেদকে শ্রুতি কেন বলা হয়, বেদ যে শুনে শুনে মনে রাখা হতো সেই কারণে। তো এই ধরনের কোশ্চেন গুলো হালকাভাবে পড়লে তোমাদের যথেষ্ট। এই স্বরদর্শন আবি যাবে এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই, তবে হালকাভাবে সেটা দেখে নিতে পারো, এগুলোর কোনো প্রয়োজন নেই। তাহলে তোমাদের যে ঋগ্বেদ সম্পর্কিত, সামবেদ সম্পর্কিত, যজুর্বেদ, এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে যখন আলোচনা করব তখন এ সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা হবে না। এখান থেকে যে কোশ্চেনগুলো আসে একদম সহজ কোশ্চেনই আসে। যেমন ধরো কি যে কোশ্চেনটি যে এসএলএসটি
এসছিল যে ঋগ্বেদ থেকে একটা কোশ্চেন এসছিল, ঠিক আছে। তো কোশ্চেন যেগুলো আছে একদম সহজ কোশ্চেনই আছে। ওকে, চলো এরপরে দেখো যে ধর্ম নিরপেক্ষ, মানে এর আগে যেমন ধর্মীয় সাহিত্য থেকে যেমন ইতিহাস জানতে পারছি, এবার হচ্ছে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ মানে কোনো ধর্মকে কেন্দ্র করে সেখানে চলবে না, অর্থাৎ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক রিলেটেড যে ধর্মীয় যে গ্রন্থগুলো সেগুলো হচ্ছে, ঠিক আছে। তেমনই হচ্ছে দেখো অষ্টাধ্যায়ী প্রাণিনী, এবং ঝাড়া মুখস্থ করে নাও। মহাভাষ্যের পতঞ্জলি, অর্থশাস্ত্রের কৌটিল্য, নীতিসারের কামন্দ, রঘুবংশ, মেঘদূত, কালিদাস। এগুলো হচ্ছে, আর কিছু দরকার নেই, শুধুমাত্র তোমাদেরকে একদম ঝাড়া এই সমস্ত বইগুলোর নাম মনে রাখতে হবে, এত গভীরে আর ঢোকার কোনো প্রয়োজন নেই। কালিদাস কোন কোন বইগুলো, রঘুবংশ, মেঘদূত, আর এছাড়া হচ্ছে আরো অনেক গ্রন্থ রয়েছে, সেগুলো হচ্ছে তোমাদের আমি পরবর্তীতে আমি লিস্ট দিয়ে দিব, প্রাচীন ভারতের বিভিন্ন যে গ্রন্থ সম্পর্কিত যে লিস্টগুলো রয়েছে। তবে এখানে দেখো যে ধর্মনিরপেক্ষ সাহিত্য হিসাবে এই সমস্ত সাহিত্যগুলো ছিল। কৌটিল্য জানো যে রাষ্ট্র সম্পর্কিত সাহিত্য, পতঞ্জলি, মহাভাষ্যের পতঞ্জলি, সেটা হচ্ছে তোমার যে চিকিৎসা সংক্রান্ত যে গ্রন্থ, ঠিক আছে। তো এখানে ধর্মীয় বিষয়টা এখানে নেই, আমি এই জিনিসটা বলছি। আর তোমাদের পরীক্ষার জন্য, একজন পরীক্ষার্থী হিসাবে তোমাদের যেটা কাজ হচ্ছে, তোমাদের এগুলোকে একদম ঝাড়া মুখস্থ করতে হবে। এই সমস্ত কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, বইয়ের নামগুলো, প্রাচীন ভারতের যে ধর্মীয় যে গ্রন্থ নাম, অষ্টাধ্যায়ী প্রাণিনী, মহাভাষ্য, পতঞ্জলি, অর্থশাস্ত্র, কৌটিল্য, এই ধরনের কোশ্চেনগুলো আসে। তাহলে এটার জন্য তোমাদের করতে হবে কি, মুখস্থ করতে হবে। মুখস্থ ছাড়া কিন্তু আর কোনো পথ নেই। চলো নেক্সট কি আছে দেখি। নাট্য সাহিত্য। নাট্য সাহিত্য এখানেও হচ্ছে আবার একই কথাই আমি বলবো, যে এখানেও হচ্ছে এর মাধ্যমে আমরা যে বিভিন্ন যে ইতিহাস জানতে পারি, ঠিক আছে, কিন্তু তোমাদের জানতে হবে কি, তোমাদের জানতে হবে, এগুলো মনে রাখতে হবে, আর কোনো কিছু নেই। ভাস রচিত চারু দত্ত ও স্বপ্নবাসুবা দত্তা। তারপরে দেখো যে শূদ্রক রচিত মৃচ্ছকটিকম নাটক, বিশাখা দত্তের রচিত মুদ্রা রাক্ষস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বিশাখা দত্তের রচিত মুদ্রা রাক্ষস বা মুদ্রা রাক্ষস কার রচনা, এটা হচ্ছে খুবই। আর হচ্ছে শূদ্রক রচিত গ্রন্থের নাম বা মৃচ্ছকটিকম কার রচনা। এই দুটো কোশ্চেন হচ্ছে অনেকবার এসে লিস্টটিতে রিপিট করেছে, বা বিভিন্ন যে কম্পিটিটিভ যে এক্সামগুলো সেগুলোতে কিন্তু এসেছে। তারপর দেখো যে দেবী চন্দ্রগুপ্তম, সংস্কৃত ভাষায় মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম। এটা তো বাংলা পরীক্ষাতেও এসে লিস্টটিতে অনেক সময় কোশ্চেনটা আসে। অভিজ্ঞান শকুন্তলম কার রচনা, কালিদাস, ঠিক আছে। কালিদাস অনেকগুলো গ্রন্থ লিখেছিলেন, আমি আলাদাভাবে তোমাদের দিয়ে দিব যে কালিদাসের যে উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো, তাহলে কিন্তু যে ধরনের কোশ্চেনগুলো আসুক না কেন তোমরা করতে পারবে, ঠিক আছে। যে অভিজ্ঞান শকুন্তলম এবং মানব বিকাগ্নি মিত্রম যে নাটক, এগুলো হচ্ছে কি সবই হচ্ছে কালিদাসের লেখা। তারপরে দেখো যে কনৌ রাজ্যে হর্ষবর্ধন যে প্রিয়দর্শনী, রত্নাবলী এবং নাগানন্দ নামক যে নাটকগুলো, নাট্য সাহিত্যগুলো, সেগুলো কিন্তু রচনা করেছিলেন। তাহলে এগুলো দেখো, এই সমস্ত কিছু তোমাদেরকে মুখস্থ করতে হবে। আর যে সমস্ত যে নাটকগুলোর নাম আমি বললাম, এই নাটকগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, খুবই ইম্পর্টেন্ট। তো অবশ্যই তোমরা এটা নোট করে রাখবে কি যে এই সমস্ত নাটকগুলো কোনো না কোনো পরীক্ষাতে এসেছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এই যে এই 3 লাইনের যে নোটটা অবশ্যই তোমরা সেটা খাতাতে নোট করে রাখো। এরপরে দেখো যে জীবনী গ্রন্থ, অর্থাৎ কারো জীবনকে কেন্দ্র করে যে গ্রন্থ রচনা, সেগুলোকেই তো জীবনী গ্রন্থ বলা হয়ে থাকে। তার কারণ যে অনেক সময় বিদেশিরা ভারতবর্ষে এসেছিলেন এবং সেই রাজাকে এতটাই ভালো লেগেছিল, তার পৃষ্ঠপোষকতা করে সেখানে থেকে, রাজ্যে থেকে সেই রাজা সম্পর্কে যে গ্রন্থ রচনা, যেমন হচ্ছে বাণভট্টের হর্ষচরিত। তাহলে দেখো যে এটা হচ্ছে বাণভট্ট যেমন ভারতীয় কবি ছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে হর্ষবর্ধন সম্পর্কিত লিখেছে হর্ষচরিত। কাশ্মীরের বিখ্যাত কবি বিলহনের বিক্রমাঙ্কদেব চরিত, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বিলহন বিক্রমাঙ্কদেব চরিত, সেটা দ্বিতীয় বিক্রমাদিত্য সম্পর্কে এটা লেখা হয়েছিল। সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সন্ধ্যাকর নন্দীর রামচরিত, ঠিক আছে। আর রামচরিত মানস কার লেখা তোমরা বলতে পারবে কি?
রামচরিত মানস, রামচরিত মানস হচ্ছে তুলসী দাস। তাহলে দেখো রামচরিত, রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, আর যখনই হচ্ছে দন্তেশ্বর লাগানো হয়ে যাবে তখন হয়ে যাবে কি তুলসীদাস। তাহলে এটা দন্তেশ্বর লাগলেই তুলসীদাস। তাহলে এই কোশ্চেনটা যদি আসে তো তোমরা কোনো মতেই সেটা বিভ্রান্তে পড়বে না। যখনই দেখবে কি যে তুলসীদাস দন্তেশ্বর দেখবে, দন্তেশ্বর দন্তেশ্বর, তখনই সেটা হয়ে যাবে কি রামচরিত মানস। ঠিক আছে, তখনই হয়ে যাচ্ছে কি রামচরিত মানস। আর যখনই হচ্ছে রামচরিত তখন হচ্ছে সন্ধ্যাকর নন্দী। এই কোশ্চেনটাও অনেকবার পরীক্ষাতে এসেছে, অনেকবার। ঠিক আছে, মানে বুঝতেই পারছো যে কোন জায়গাটা যে গুরুত্বপূর্ণ। আমি অনেকক্ষণ ধরে ক্লাস করছি, কিন্তু গুরুত্বপূর্ণ জায়গাগুলো হচ্ছে এই সমস্ত জায়গাগুলো। জীবনী গ্রন্থ, নাট্য সাহিত্য, এই ধরনের যে ধর্মীয় গ্রন্থ, এইগুলোই হচ্ছে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ। এই কোশ্চেন বাণভট্টের হর্ষচরিত অনেক পরীক্ষা এসছে, বিনহলের বিক্রমাঙ্কদেব চরিত, সন্ধ্যাকর নন্দীর রামচরিত, তুলসীদাসের রামচরিত মানস, এই ধরনের গ্রন্থগুলো প্রায় পরীক্ষাতে এসেছে। জয়সিংহ রচিত কুমার পাল চরিত, পদ্ম, এটা এই কোশ্চেনগুলো আসে না, সেরকম পরীক্ষাতে চোখে পড়েনি, এই কোশ্চেনগুলো পড়েনি। ঠিক আছে, পদ্মগুপ্ত রচিত নব সাহঙ্কর চরিত, এটাও হচ্ছে পরীক্ষাতে সেরকম ভাবে পড়ে না। বাক্পতিরাজ রচিত গহুরবাহ, ঠিক আছে, গহুরবাহ বাক্পতিরাজ রচিত। ঠিক আছে, তাহলে গহুরবাহ এটা কিন্তু পড়ে। তাহলে এটা যেমন ইম্পর্টেন্ট, তারপর এটা যেমন ইম্পর্টেন্ট, তারপর সন্ধ্যাকর নন্দী যেমন ইম্পর্টেন্ট, তেমন হচ্ছে গহুরবাহ ইম্পর্টেন্ট, তুলসীদাস ইম্পর্টেন্ট। কিন্তু বাকি যেগুলো থাকলো সেগুলো সেরকম ভাবে পরীক্ষাতে আসেনি। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে তোমরা আলাদাভাবে মার্ক করে রাখো, সেগুলো কিন্তু বিগত পরীক্ষাতে এসেছে, মানে হচ্ছে তোমাদের আসার সম্ভাবনা বেশি। বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো, সেগুলো থেকে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু আসে। আমি এইরকম ভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব যে বিগত বিভিন্ন পরীক্ষার যে একটা অধ্যায় থেকে কোন কোশ্চেনটা এসছে, এইভাবে ক্লাস নিয়ে আসার চেষ্টা করব পরবর্তীতে যদি সময় পাই। ঠিক আছে, অবশ্যই সময় আমরা পাবো। যেভাবে আমরা ক্লাস শুরু করেছি, এলিট্যাব যেভাবে তোমাদের জন্য ক্লাসের ব্যবস্থা করেছে, হাতে অনেকটা সময় রয়েছে। আমরা যদি ঠিকমতো ভাবে প্রতিনিয়ত ক্লাসগুলো করতে পারি, তাহলে আশা করা যায় যে অনেক আগেই আমরা সিলেবাস কভার করতে পারবো, এবং তোমাদের চাহিদা মতো তোমরা যেরকম চাইবে তারপর সেইভাবে আমরা ক্লাস করাতে পারবো। ওকে, তো তোমরা এলিট্যাবের সঙ্গে যুক্ত থাকো, ক্লাসগুলো করতে থাকো। ঠিক আছে, চলো পরবর্তীতে দেখি। আঞ্চলিক ইতিবৃত্ত, আঞ্চলিক যে ইতিহাস, আঞ্চলিক ইতিহাস হচ্ছে সে বিভিন্ন গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজতরঙ্গিনী, কলহনের রাজতরঙ্গিনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে রাজতরঙ্গিনী কার লেখা? কলহন বিরচিত রাজতরঙ্গিনী। সেটা যে কাশ্মীরের যে ইতিহাস, সে কাশ্মীরের ইতিহাস আমরা জানতে পারি। গুজরাটের ইতিহাস জানা যায় সোমেশ্বর রচিত রসমালা ও কীর্তি কৌমুদী। এই কোশ্চেনটা সেরকম ভাবে আমার মনে নেই কি যে কোনো পরীক্ষাতে এসেছে কিনা। ঠিক আছে, তবে কলহনের রাজতরঙ্গিনী তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে হরি সিং এর সুকীর্তি সংকীর্তন, এটাও সেরকম ভাবে গুরুত্বপূর্ণ নয় তোমাদের জন্য। তারপর দেখো যে মেরুতঙ্গের প্রবন্ধ চিন্তামণি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা অনেক সময় অনেক পরীক্ষাতে এসেছে। এবং রাজশেখরের প্রবন্ধ কোষ, রাজশেখর প্রবন্ধ কোষ কার লেখা? রাজশেখর, সেটা কিন্তু এসেছে। তাহলে এই ধরনের যে গ্রন্থের মাধ্যমে আঞ্চলিক যে ইতিহাস, সেটা কিন্তু আমরা জানতে পারি। আঞ্চলিক ইতিহাস মানে তো জানো, সেখানে হচ্ছে কি যে আমরা কোনো পাঠ্য পুস্তকের সেই ইতিহাসটা আমরা দেখতে পাই না, কিন্তু গুটি কয়েক যে গ্রন্থ, তার মাধ্যমে সেখানকার যে ইতিহাস যে তুলে ধরার চেষ্টা করা হয়ে থাকে। এর পরবর্তীতে দেখো বিদেশি সাহিত্য। বিদেশি সাহিত্য বলতে বিদেশি যে পর্যটক যারা বাইরে থেকে আমাদের দেশে এসেছিল, তারা হচ্ছে যে গ্রন্থগুলো রচনা করেছিল, সেটাকেই বলা হচ্ছে যে বিদেশি সাহিত্য। তারা কাদের সম্পর্কে রচনা করেছে? ভারতীয় যে রাজা
তাদের নিয়েই কিন্তু লিখেছিল। ঠিক আছে, সেই বিদেশি পর্যটক, মনীষী, জ্ঞানী ব্যক্তিদের দ্বারাই রচিত যে গ্রন্থ সেটা হচ্ছে বিদেশি সাহিত্য। তো বিদেশি সাহিত্যের যে প্রথমেই সেটা যে গ্রিক এবং রোমান রচনা। গ্রিকরাই তো প্রথম এসেছিল যে উত্তর পশ্চিম সে সীমান্ত প্রদেশ দিয়ে। তো সেই হিসাবে দেখো যে হেরোডোটাস ইতিহাসের যে জনক তিনি লিখেছিলেন। তারপর মেগাস্থিনিস ইন্ডিকা গ্রন্থ লিখেছিলেন, দি পার্সিয়ানস ওয়ার্ডস, সেটা হচ্ছে হেরোডোটাস। মেগাস্থিনিস হচ্ছে ইন্ডিকা। প্লিনি রচনা করেছিলেন ন্যাচারাল হিস্ট্রি, ন্যাচারাল বা প্রকৃতির যে ইতিহাস সেটা লিখেছিলেন। এবং তার মাধ্যমে আমরা যে বিভিন্ন যে কাহিনী আমরা জানতে পারি, যে পার্সিয়ান যে ওয়ার, পারস্যের যে যুদ্ধ, সেই ইতিহাসটা আমরা হেরোডোটাসের মাধ্যমে জানি। যে মেগাস্থিনিস যে ইন্ডিকা মাধ্যমে যে মৌর্য যুগের যে ইতিহাসটা সেটা আমরা জানতে পারি। অনেকে বলে যে মেগাস্থিনিসের ইন্ডিকার সঙ্গে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থের একটা মিল রয়েছে। কৌটিল্যের যে অর্থশাস্ত্র গ্রন্থটি নাকি ইন্ডিকা গ্রন্থের বিভিন্ন পেজ থেকে সেটা কপি করা হয়েছে। তাহলে বলতে পারি যে আমরা যে মৌর্য যুগের তার আগের যে ইতিহাসটা সেটা আমরা মেগাস্থিনিসের যে ইন্ডিকা নামক যে গ্রন্থ, সে ইন্ডিকা নামক গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে গ্রিক, হেরোডোটাস এবং মেগাস্থিনিসের বিভিন্ন গ্রন্থের মাধ্যমে উত্তর পশ্চিম ভারতের যে বিভিন্ন যে রাজ্যগুলি সম্পর্কে আমরা জানতে পারি। তেমনই হচ্ছে দেখো যে রোমান সাহিত্যিক যে প্লিনি তার ন্যাচারাল হিস্ট্রি বা ইতিহাসের মাধ্যমে যে প্রকৃতিগত যে দিকগুলো ভারতবর্ষের সেগুলো কিন্তু আমরা জানতে পারি, যে ভারতবর্ষের সেই সময়ের যে জলবায়ু থেকে শুরু করে পরিস্থিতিটা কিরকম ছিল। ঠিক আছে, চীনা রচনা অর্থাৎ চৈনিক রচনা, মানে চীন দেশ থেকেও ভারতবর্ষে অনেক পর্যটক ভারতবর্ষে এসেছিলেন। যে ফাইয়েন এসেছিলেন কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাইয়েন এসেছিলেন। তার যে বিখ্যাত যে গ্রন্থ তার নাম হচ্ছে ফো কুও কি। এর মাধ্যমে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে যে ইতিহাস সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। এবং তিনি একদম স্পষ্টভাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে যে গুপ্ত বংশের যে শ্রেষ্ঠ রাজা সেই হিসাবে কিন্তু উল্লেখ করেছেন। তার কারণ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে যে সাম্রাজ্যের বিস্তারটা ব্যাপকভাবে ঘটেছিল। প্রথম চন্দ্রগুপ্ত যেটা ঘটাতে পারেনি সেই সমস্ত পরিসমাপ্ত কাজগুলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত ঘটিয়েছিলেন। এবং সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে গুপ্ত বংশকে অনেকটাই তিনি উপরে তুলেছিলেন। তো সেই কারণে তার যে ইতিহাস, দ্বিতীয় চন্দ্রগুপ্তের যে ইতিহাস, এই ফো কুও কি এই গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি। এবং পরবর্তীকালে যে হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন হিউয়েন সাং। এই হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন। বাণভট্ট যেমন হর্ষচরিত হর্ষবর্ধনকে নিয়ে লিখেছিলেন, পুষ্যবতী রাজবংশের সঙ্গে যে বিবাদ সে সংক্রান্ত যে ইতিহাসগুলো যেমন জানতে পারি, সেই সময়ে দেখো যে হিউয়েন সাং এর যে সি ইউকি নামক যে গ্রন্থ, এই গ্রন্থের মাধ্যমে হর্ষবর্ধনের সমস্ত যে ইতিহাস আমরা জানতে পারি। যে হর্ষবর্ধন যে প্রয়াগরাজে যে 5 বছর অন্তর যে সেখানে যে ধর্মীয় বিষয়ে যে প্রচুর পরিমাণে যে অর্থ সেখানে দান করতেন, সেই সমস্ত যে কাহিনীগুলো আমরা কিন্তু জানতে পারি যে হিউয়েন সাং এর বিবরণের মাধ্যমে। ঠিক আছে, তো চীনা পর্যটকদের মাধ্যমে ফাইয়েন এবং হিউয়েন সাং এবং তার যে গ্রন্থ দুটো মনে রাখো তাহলেই হবে, আর কোনো কিছু দরকার নেই। ফাইয়েন ফো কুও কি এবং হিউয়েন সাং হচ্ছে সি ইউ কি। এই যে গ্রন্থ দুটোর নাম জানো, কার সময় এসেছিল, তাহলেই হবে, আর কোনো কিছু মনে রাখার প্রয়োজন নেই এখান থেকে। তাহলে চীনা রচনা থেকেও আমরা বিভিন্ন যে ইতিহাস সেটা আমরা জানতে পারি। এরপরে দেখো আরবীয় বিবরণ, অর্থাৎ আরব দেশ থেকেও যে অনেক পর্যটক আমাদের ভারতবর্ষে এসেছিলেন। তার মধ্যে দেখো আল-বিরুনি লেখা হচ্ছে কি যে কিতাবুল হিন্দ, সুলতান মাহমুদের সময়ে তিনি ভারতবর্ষে এসেছিলেন। অর্থাৎ এই কিতাবুল হিন্দের মাধ্যমে যে ভারতবর্ষের যে মধ্যযুগের যে ইতিহাসের যে প্রারম্ভিক যে পর্ব, সেই পর্বের যে ইতিহাসটা আমরা ভালোভাবে জানতে পারি। ঠিক আছে, তো
এছাড়াও আল মাসুদি, সুলেমান, তারাও কিন্তু আরবীয় পর্যটক ছিলেন এবং তারা ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষ সম্পর্কে তারা তাদের যে মূল্যবান গ্রন্থে সমস্ত কিছু লিখে গেছেন এবং তার মাধ্যমে আমরা সেই সময়ের যে ইতিহাস সেটা আমরা জানতে পারি। তো এখান থেকে যে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জন্য, আল বিরুনি তার যে বিখ্যাত যে গ্রন্থ কিতাবুল হিন্দ, সেটা কিন্তু মনে রাখো, তাহলেই তোমাদের জন্য যথেষ্ট। এবার দেখো, এতদূর পর্যন্ত যে আলোচনা আমি করলাম, যে প্রথম যে অধ্যায় যেখানে আমি ইতিহাস কি থেকে শুরু করলাম এবং ইতিহাসের উপাদানগুলোকে ব্যাখ্যা করলাম, এবং এর পরের যে ক্লাসে যে প্রারম্ভিক যে সমাজ, সেখানে আমরা ইতিহাসের যুগ বিভাজনটা করব। এবার হচ্ছে দেখো, যে ক্লাসটা আজকে করলাম তার উপর আমি কিছু কোশ্চেন রেখেছি, প্রশ্ন রেখেছি। সে প্রশ্নগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো তারা অবশ্যই এই অ্যান্সারগুলো করতে পারবে। তো দেখো যে কি ধরনের যে প্রশ্ন আসতে পারে সেগুলো একটু আলোচনা করব। ঝটপট তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। যে প্রথম যে কোশ্চেন অবশ্যই পারবে, ইতিহাসের জনক কাকে বলা হয়? তাহলে অ্যান্সারটা কি হবে বলো? অবশ্যই বলতে পারবে ইতিহাসের জনক, তাহলে কি কাকে? হেরোডোটাসকে। দ্বিতীয় কোশ্চেন, চলো বলার চেষ্টা করো। হিস্ট্রি শব্দটি এসেছে যে দুটি শব্দ থেকে, আলোচনা হয়েছে তো? হ্যাঁ, অবশ্যই আলোচনা হয়েছে। তাহলে হিস্ট্রি শব্দটি যে দুটি শব্দ থেকে এসছে, আমি সবগুলো পড়ছি না, তার কারণ এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো তাহলে কি আসছে? অবশ্যই হিস্টোর এবং হিস্টোরিয়া। এখানে দেখো বাংলাতে করা আছে বলে ঘাবড়ে যাবে না, আমি ইচ্ছাকৃতভাবে এটা করেছি। তাহলে হিস্টোর এবং হিস্টোরিয়া, হিস্টোর কথা হচ্ছে জ্ঞান, আর হিস্টোরিয়া সত্যকে অনুসন্ধান। ঠিক আছে, ল্যাটিন শব্দ এবং গ্রিক শব্দ অবশ্যই। তাহলে অ্যান্সার হচ্ছে কি? অপশন সি। চলো পরের কোশ্চেন। ইতিহাস হলো দর্শনের একটি শাখা, উক্তিটি কার? ইতিহাস হলো দর্শনের একটি শাখা, উক্তিটি কার? ঝটপট অ্যান্সার দাও। তাহলে কি হবে? সক্রেটিস নিশ্চয় হবে না, প্লেটো হবে না, জাস্টিন হবে না, তাহলে কি হবে? অবশ্যই হেরোডোটাস হবে। চলো পরের কোশ্চেন। গ্রিক দার্শনিক ড্যাশ এর মতে ইতিহাস হলো অনুসন্ধান ও গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান করা। তাহলে অনুসন্ধান এবং গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান করা। তাহলে সক্রেটিস অবশ্যই হবে না, তাহলে প্লেটো হবে না, হেরোডোটাস হবে না, তাহলে অবশ্যই সেটা হবে কি? ডায়োনিয়াসের। তাহলে কি বলেছে? ইতিহাস হলো অনুসন্ধান এবং গভীরভাবে কোনো কিছুর অনুসন্ধান করা, সেটা হচ্ছে ডায়োনিয়াস। পরবর্তী কোশ্চেন। হিস্টোরি ইজ এ সায়েন্স নো লেস অ্যান্ড নো মোর, এটি কার উক্তি? আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসাবে এই কোশ্চেনটা রেখেছিলাম। ঝটপট অ্যান্সার দাও। তাহলে অ্যান্সারটা কি হবে? অবশ্যই সেটা হচ্ছে বিউরি। চলো পরের কোশ্চেন। দেখো, ঐতিহাসিক E.H. কার তার ড্যাশ গ্রন্থে বলেছেন ইতিহাস হলো ঐতিহাসিক তথ্যের অবিচ্ছেদ্য ক্রিয়া, প্রতিক্রিয়া, বর্তমান এবং অতীতের অন্তহীন সংলাপই হলো ইতিহাস। তাহলে অ্যান্সারটা কি হবে? নিশ্চয়ই তাহলে চোখের সামনে অ্যান্সারটা ভাসছে, অবশ্যই সেটা কি হবে? হোয়াট ইজ হিস্টোরি। দেখো ইংলিশে হোয়াট ইজ হিস্ট্রি লেখা থাকলে অবশ্যই অ্যান্সারটা অতি সহজে পেরে যাবে, সেই কারণেই সেটাকে বাংলাতে রাখার চেষ্টা করেছি, যাতে এখনই সেই তোমাদের ডাউটগুলো এখনই ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, পরের কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন। দেখো, ড্যাশ এর মতে ইতিহাস হলো মহান ব্যক্তিদের কাহিনী। তাহলে মহান ব্যক্তিদের কাহিনী আলোচনা করেছি নিশ্চয়ই, অ্যান্সার কি হবে? ঝটপট অ্যান্সার দাও। অবশ্যই সেটা হচ্ছে টমাস কার্লওয়েল। যে মহান ব্যক্তিদের যে কাহিনী সেটা হচ্ছে বলেছিলেন কে? টমাস কার্লওয়েল। তারপরের কোশ্চেন, কে বলেছেন যে হিস্ট্রি ইজ দ্য মাদার অফ অল সাবজেক্ট? বলছে যে ইতিহাস হচ্ছে সমস্ত বিষয়ের হচ্ছে জননী। অবশ্যই টমাস কার্লওয়েল বলেনি, সক্রেটিস বলেনি, বিউরি বলেনি,
কি বলেছে? অপশন দেখলে অনেক সময় অ্যান্সার পারবে। ট্রাভেলিয়ান। দেখো এগুলোই আমি আলোচনা করলাম এবং এর উপরই হচ্ছে কোশ্চেন। নিশ্চয়ই তোমাদের অসুবিধা হচ্ছে না, ভালো লাগছে কিনা? অবশ্যই ভালো লাগারই কথা, যেহেতু আমরা এখনই সেটা আলোচনা করলাম এবং তার উপরই হচ্ছে এই কোশ্চেন গুলো। চলো পরের কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 9, কার মতে ইতিহাস হলো প্রকৃতপক্ষে সায়েন্স অফ মেন ইন টাইম? অর্থাৎ দেশকাল ও মানুষের কাহিনী হলো ইতিহাস। কার মতে? এটা কার মতে? অবশ্যই এটা আসবে মার্ক ব্লক। 10 নম্বর কোশ্চেন, যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? ইতিহাস চর্চার জনক হিসাবে আমরা হেরোডোটাসকে দেখেছি, তাহলে এই বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? এটা তো বলেছি আলোচনা। সেটা হচ্ছে কি, আনসার কোনটা হবে? সেটা হচ্ছে থুকিডিডিস। ওকে, চলো 11 নম্বর কোশ্চেন দেখো, কাকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক? তাহলে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক দিলাম, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়, অ্যান্সারটা কি হবে? নিশ্চয়ই তাহলে হবে ইবন খালদুন। মনে পড়ছে কিনা? অবশ্যই মনে পড়ারই কথা। 12 নম্বর কোশ্চেন, আধুনিক ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক কে ছিলেন? তাহলে আধুনিক এবং বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার জনক আমরা আলাদা আলাদাভাবে সবকিছু জেনেছি, তাহলে এবার তাহলে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই হবে লিওপল্ড ভন র্যাঙ্কে। লিওপল্ড ভন র্যাঙ্কে। ওকে, তারপরে কোশ্চেন দেখো, লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? পড়ানোর সময় বারবার বলেছিলাম যে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাহলে এটাও আমি রেখেছি আমার ইম্পর্টেন্টের মধ্যে। তাহলে লিপি উৎকীর্ণ বিদ্যাকে কি বলা হয়? অবশ্যই সেটা হবে এপিগ্রাফি। অপশনগুলো প্রত্যেকটাই ভালোভাবে পড়বে, দেখবে কি যে অ্যান্সার করতে পারবে। চলো পরের কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন। কি বলা হচ্ছে যে লিপি অধ্যয়ন বিদ্যাকে কি বলা হয়? উৎকীর্ণ ওটা বললাম, এবার হচ্ছে লিপি অধ্যয়ন বিদ্যা, যাকে নিয়ে চর্চা করা হয়, তাহলে এটাকে কি বলা হয়? অবশ্যই সেটা হচ্ছে প্যালিওগ্রাফি। পরের কোশ্চেন, হাতিগুম্ফা লিপি কার সময়ের? হাতিগুম্ফা লিপি কার সময় মানে কোন রাজার সময়? খারবেল, খালদুন, হর্ষবর্ধন, সমুদ্রগুপ্ত। কার সময়ের? অবশ্যই সেটা হবে খারবেলের। সহজ মনে হচ্ছে তো নাকি? এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আসবে। ওকে, পরের কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? খুবই একদম সহজ কোশ্চেন, বারবার সেটা আমি আলোচনা করেছি, তাহলে অবশ্যই অ্যান্সারটা কি হবে? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে এর অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, কাসু কাদের মুদ্রা? কাসু সেটা কাদের মুদ্রা? চোল, সাতবাহন, গুপ্ত, কুষাণ। আমি বারবার বলেছি কি যে এই ধরনের যে কোনটা কার মুদ্রা এই ধরনের আসতে পারে, তো এখানকার মধ্যেই দেখো আমি ইম্পর্টেন্ট হিসাবে এটা রেখেছি যে কাসু, এই কাসু কার মুদ্রা? অবশ্যই এটা হচ্ছে চোল। চোলদের মুদ্রার নাম ছিল কাসু। ওকে, এরপরে কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো, পতিন কাদের মুদ্রা? পতিন কাদের মুদ্রা? তাহলে পতিন হচ্ছে কি সাতবাহনদের মুদ্রার নাম ছিল পতিন। পরে কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আলতামির মিরার যে গুহ বাইসনের চিত্র লাল কালো রং এর, এটি প্রথম আদি মানুষের আঁকা গুহা চিত্র, এটি কোথায় অবস্থিত? দেখো আমি পুরোটাই তুলে ধরেছি যাতে এর মাধ্যমে যদি অন্য ধরনের কোশ্চেন যদি আসে সেটা করতে পারো, সেই কারণে দেখো বাইসনটাকে ব্র্যাকেটে রেখেছি, লাল কালো রং। তাহলে এটা আমি যেটা আমি জানতে চেয়েছি সেটা হচ্ছে কোথায় এটা ছিল, কোথায়? তাহলে উত্তর স্পেন, দক্ষিণ স্পেন, উত্তর জার্মানি, দক্ষিণ জার্মানি, কোথায় ছিল? অবশ্যই এটা হবে উত্তর স্পেন। উত্তর স্পেনে এই আলতামিরার যে গুহ সেটা কিন্তু ছিল। পরের কোশ্চেন, ভীমবেটকা গুহা চিত্র কোথায় অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন।
যে ভীমবেটকা গুহা চিত্র কোথায় অবস্থিত। অনেক পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে। তাহলে ভীমবেটকা রাজস্থান, উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাব, কি হবে অ্যান্সার বলার চেষ্টা করো। অবশ্যই তাহলে কি হবে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান নয়। মনে হবে কি যে রাজস্থান, ঠিক আছে, এটা হবে উত্তরপ্রদেশ। তোমরা যারা ক্লাসটা করছো অবশ্যই প্রথম পার্টটা আগে ভালোভাবে লেকচারটা শুনে নিবে, তারপর একটা খাতা বের করে সেখানে যে নাম্বারিং করে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে, প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি যথেষ্ট সময় দিচ্ছি, সেই হিসাবে করতে পারবে। যে পঞ্চবেদ কাকে বলা হয়, পুরাণকে, মহাভারতকে, নাট্যশাস্ত্রকে, উপরোক্ত সবগুলোকে। দেখো এটা আমি জোর দিয়ে বলেছিলাম ইম্পর্টেন্ট, তাহলে এই অ্যান্সারটা কি হবে নিশ্চয়ই তোমাদের পারা উচিত, যেহেতু আমরা এখনই ক্লাস করলাম, সেই হিসাবে এটার অ্যান্সার কি হবে। পঞ্চবেদ কাকে বলা হয়, পুরাণকেও বলা হয়, মহাভারতকে বলা হয়, ভরত মুনি নাট্যশাস্ত্রকেও বলা হয়। তাহলে কি পুরাণকে বলা হচ্ছে, মহাভারতকে বলা হচ্ছে, তাহলে সেই হিসাবে অ্যান্সার হবে কি উপযুক্ত সবগুলি, অর্থাৎ পুরাণও ছিল, মহাভারতও ছিল, নাট্যশাস্ত্র ছিল, সেই হিসাবে অ্যান্সার হবে কি ডি নাম্বার অ্যান্সার হবে। ওকে, পরের কোশ্চেন দেখো। ভালো লাগছে তো নাকি? অবশ্যই ভালো লাগা উচিত, যেহেতু আমরা এখনই পড়াশোনা করলাম এবং এখনই আমরা প্র্যাকটিস করছি, একদম টাটকা টাটকা, তো সেই হিসাবে পারা উচিত। কার রচিত মৃচ্ছকটিকম নাটক, অর্থাৎ মৃচ্ছকটিকম যে নাটকটি কার রচনা। তাহলে মৃচ্ছকটিকম নাটকটি কার, অবশ্যই সেটা হচ্ছে শূদ্রক, শূদ্রকের রচনা মৃচ্ছকটিকম যে নাটক, সেটা হচ্ছে শূদ্রকের মৃচ্ছকটিকম নাটক। পরবর্তীতে দেখব মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা, বিশ্বকা দত্তের মুদ্রা রাক্ষস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলেছিলাম। দেখো এই কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেন এসএলএসসিতে বহুবার এসেছে, ঠিক আছে। মুদ্রা রাক্ষস রচনা বিশ্বকা দত্ত, বা যে নেট সেট বিভিন্ন পরীক্ষাতে ইতিহাসের এই কোশ্চেনটা এসেছে। মুদ্রা রাক্ষস, বিশ্বকা দত্তের মুদ্রা রাক্ষস এবং শূদ্রকের মৃচ্ছকটিকম, ঠিক আছে। তারপরে কোশ্চেন, অভিজ্ঞান শকুন্তলম কার রচনা। তাহলে অভিজ্ঞান শকুন্তলম নাটক তোমরা অবশ্যই পড়েছো, যে দুষ্মন্ত রাজা, একটা গানও রয়েছে, দুষ্মন্ত রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে ভুলে যেতাম না আমি, যে গানটা, আংটি থাকুক আর না থাকুক। তো এই যে নাটক অভিজ্ঞান যে শকুন্তলম, এটা কার রচনা, অবশ্যই সেটা হচ্ছে মহাকবি কালিদাস, ঠিক আছে। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে 24টি কোশ্চেন আমরা আলোচনা করলাম, এখনো 6টি কোশ্চেন রয়েছে, দেখব। 25 নম্বর কোশ্চেন, প্রিয়দর্শিকা নাটক রত্নাবলী ও নাগানন্দ নাটক কার রচনা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিভিন্ন পরীক্ষাতে এই কোশ্চেনটাও এসেছে। অনেক সময় দেখো 3টে একসঙ্গে না দিয়ে রত্নাবলী দিল, বা নাগানন্দ দিল, বা প্রিয়দর্শিকা দিল, এইভাবে আলাদাভাবেও দিতে পারে। তাহলে এটা অ্যান্সার কি হবে, অ্যান্সার অবশ্যই হবে যে হর্ষবর্ধন, ঠিক আছে। পরের কোশ্চেন, হর্ষচরিত কার লেখা, একটু আগেই আলোচনা আমরা করলাম। তাহলে হর্ষচরিত, হর্ষবর্ধনের যে সভাকবি কে ছিলেন, অবশ্যই সেটা হচ্ছে বাণভট্ট, বাণভট্টের যে হর্ষচরিত, ঠিক আছে, জীবনীমূলক যে গ্রন্থ আলোচনা করলাম। 28 নম্বর কোশ্চেন, যে রামচরিত গ্রন্থের রচয়িতা কে, রামচরিত গ্রন্থের রচয়িতা সেটা হচ্ছে অবশ্যই হবে কি সন্ধ্যাকর নন্দী। এটা যদি আবার রামচরিত মানস থাকতো তাহলে এটা কি হয়ে যেত, তুলসী দাস, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এই কোশ্চেনটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। রামচরিত কার রচনা,
রামচরিত মানস কার রচনা? তাহলে দন্তেশ্ব তুলসী দাস, দন্তেশ্ব যখন আসবে তখন সেখানে করবে কি যে তুলসী দাস, মানস দন্তেশ্ব, তুলসী দাস দন্তেশ্ব। ঠিক আছে, এটা ভুল করবে না, কখনোই ভুল করবে না। মানে এই কোশ্চেনটা এই কারণেই দেয় কি যে এই বিভ্রান্তর জন্যই কিন্তু এই কোশ্চেনটা দেয়। 29 নম্বর কোশ্চেন, যে গৌড় বাহক কার রচনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গৌড় বাহক বলো কার রচনা? অবশ্যই বাণভট্ট হবে না, বিলহন হবে না, সন্ধ্যাকর নন্দীও হবে না। কোনটা অ্যান্সার হবে? বাক্পতিরাজ, বাক্পতিরাজ। ঠিক আছে, দেখো কোশ্চেনের যে অপশন গুলো এমন ভাবে রাখা হয়েছে যে শুধুমাত্র এ নয় বা বি নয় বা সি নয় বা ডি নয়, কোশ্চেন পড়ে অ্যান্সার করবে, কখনোই যে সিরিজ মারার চেষ্টা করবে না। তাহলে ডি এরও অ্যান্সার পেলে এ এরও পেয়েছো, বি এরও পেয়েছো, সি এরও পেয়েছো, কখনোই আইডিয়াতে অ্যান্সার করতে যাবে না। গৌড় বাহক, বাক্পতিরাজ, তুমি যেটা জানো সেটা সম্পর্কে একটা করে বের করবে আর একটা একটা করে কাটবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন তোমাদের, অবশ্যই এই কোশ্চেনটা করো, পারা উচিত। কলহনে রচিত গ্রন্থের নাম কি? কলহন, দেখো রাজতরঙ্গিনী, ইন্ডিকা, ইতিহাস, গৌড়বাহ। অ্যান্সার কি হবে? অবশ্যই রাজতরঙ্গিনী। যদি কলহনের জায়গায় বিলহন থাকতো তাহলে কি হতো? বিলহন থাকলে বিক্রমাঙ্ক দেব চরিত, ওকে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ের। তাহলে এইভাবে কোশ্চেনের অ্যান্সার গুলো করার চেষ্টা করবে। তো আজকে যে আপার প্রাইমারি যে ইতিহাস বিষয়ের প্রথম ক্লাস সম্পন্ন করলাম। তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, তার কারণ এটা একটা পুরোপুরিভাবে নতুন অভিজ্ঞতা। প্রথমে আমরা হচ্ছে সাবজেক্ট বিষয়কে ডিসকাস করার পর আমরা একই ক্লাসে এখান থেকেই কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সেটা আলোচনা করলাম। আর বাকি এমসিকিউ যেগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমাদের যে এলিট অ্যাপে প্র্যাকটিস সেট হিসাবে সেটা দেওয়া হবে, এটাও থাকবে। এবং যে ক্লাসটা করালাম তার পিডিএফ নোট সেটা তোমরা এলিট অ্যাপে পেয়ে যাবে। তাহলে এলিট অ্যাপের যে সুবিধা সেটা তোমরা বুঝতে পারছো কি যে কতটা তোমাদের জন্য সাহায্যকারী হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।